ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন আ কান্ট্রি ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম। সো এটা একটা আহ, বলা যায় যে ছক বাঁধা সংজ্ঞা। এখানে বলছে যে আপনার দেশের বর্ডারের ভেতরে, উইদিন আ কান্ট্রি, বর্ডারের ভেতরে একটা নির্দিষ্ট সময় বলতে আমরা বুঝি অর্থ বছর। বলতে পারেন অর্থ বছরটা কোন মাস থেকে কোন মাস হয়? জুন থেকে শুরু হয় না স্যার? জুন থেকে শুরু হয়। জুলাই থেকে স্যার, জুলাই থেকে শুরু হয়। জুলাইতে শুরু হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 পর্যন্ত হচ্ছে একটা অর্থ বছর। সো এই অর্থ বছরের ভিতরে আপনার কান্ট্রির বর্ডারের ভেতরে মোট যতগুলো নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস নিউলি প্রডিউসড, সেই জিনিসগুলোর মার্কেট ভ্যালু বলতে বোঝায় দাম, সহজ কথায় প্রাইস। সো এই প্রাইস গুলোর সামেশনই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তা আমরা যখন বলি যে আমাদের দেশের জিডিপি 460 বিলিয়ন ইউএস ডলার, তার মানে আমরা এই বছরে আমাদের দেশে মোট 460 বিলিয়ন ডলার সমমূল্যের গুডস অ্যান্ড সার্ভিস উৎপাদন করেছি আমাদের দেশের সবাই মিলে। আমরা যারা এই দেশের ভেতরে কাজ করি তারা সবাই মিলে আমরা এই 460 বিলিয়ন ডলার সমমূল্যের নতুন গুডস অ্যান্ড সার্ভিস এই বছর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার দেশে বসে উৎপাদন করেছি। সো এই সংজ্ঞাটা যদি আপনি একটু মানে কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড করতে চান, মানে যেই কথাগুলো আমরা একটু আগে বললাম, মার্কেট ভ্যালু, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে একটু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। কারণ মার্কেট ভ্যালু বলতে বুঝাইতেছি প্রাইস। সো আসলে সমস্ত উৎপাদনের মোট বাজার দরটাকে আমরা জিডিপি বলছি, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত এটা হইতে হবে ফাইনাল গুডস এন্ড সার্ভিস, অর্থাৎ পুরাতন কোনো উৎপাদন, ঠিক আছে, সেটা আমরা এই বছরের জিডিপির হিসাবে আনবো না। তারপরে আমার দেশের বাইরের যে উৎপাদন সেটা আমার জিডিপির হিসাবের অংশ না। আবার অবশ্যই ওই বছরের হিসাবটাই শুধুমাত্র জিডিপি। এই জিনিসগুলো কেয়ারফুলি মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য একটা ভালো উপায় হচ্ছে আমরা একটু দেখি যে জিডিপির ভেতরে কোন জিনিসগুলো থাকবে না, এক্সক্লুশন গুলা কি, ঠিক আছে, এই সংজ্ঞার বাইরে আসলে কি পড়ছে সেটা একটু দেখি। সো প্রথমত ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুডস, তারপর ইউজড গুডস, ট্রান্সফার পেমেন্টস, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস, নন মার্কেট ট্রানজাকশন, আনরিপোর্টেড ট্রানজাকশন, আর একটা হচ্ছে ইলিগাল। এই কয়েকটা জিনিস জিডিপি ক্যালকুলেশনের অংশ না। প্রত্যেকটা কি আমরা একটু ছোট্ট করে দেখে নিই। ইন্টারমিডিয়েট গুডস গুলো আসলে কি? যেমন ধরেন আপনি আহ, একটা পোশাক উৎপাদন করতেছেন, এই পোশাক উৎপাদন করার জন্য আপনার ধরেন সুতা প্রয়োজন, আপনার রং প্রয়োজন, বিভিন্ন কেমিক্যালস প্রয়োজন, এরপরে ফাইনালি একটা ফ্যাব্রিকের পরে একটা ধরেন শার্ট বা হচ্ছে শাড়ি, এই ধরনের প্রোডাক্ট উৎপাদন হবে। এখন এই যে ফাইনালি আপনি শার্ট বা একটা শাড়ি উৎপাদন করছেন, সেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আমরা যে সংজ্ঞায় বলেছিলাম যে আমরা ফাইনাল প্রোডাক্টের ভ্যালুগুলাকে জিডিপির অংশে হিসাব করব। তার মানে ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করার মাঝখানে যে পণ্যগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন ধরেন এরকমই যে খাদ্য পণ্যের ভেতরে লবণ প্রয়োজন হয়, কালার, এই আপনার টেক্সটাইলে কালার প্রয়োজন হচ্ছে, সুতা প্রয়োজন হচ্ছে, যেগুলো আসলে র মেটেরিয়াল বা কাঁচামাল বা ইন্টারমিডিয়েট মধ্যবর্তী পণ্য, ফাইনাল প্রোডাক্ট হওয়ার আগে যে মধ্যবর্তী পণ্যগুলো থাকে, এগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস। এখন জিডিপি হিসাব করার সময় আমরা দেখব যে ফাইনালি আমার দেশে মোট কি পরিমাণ শার্ট উৎপাদন হয়েছে, যেটা সরাসরি মানুষ বাজার থেকে কিনে, ঠিক আছে, এরকম একইভাবে মোট কি পরিমাণ ধরা যাক অন্যান্য অনেক খাদ্যপণ্য আছে, ঠিক আছে, ধরেন মোট কি পরিমাণ মালটা আপনি কিনছেন বা হচ্ছে আপেল কি পরিমাণ কিনেছেন, এরকম ফাইনাল প্রোডাক্ট গুলোর ভ্যালুকে হচ্ছে আমরা এখানে ধরতেছি। সো ইন্টারমিডিয়েট যে প্রোডাক্ট, এই ভ্যালুগুলো যদি আমরা হিসাব করি, যে যেমন একটা শার্টের দাম ধরেন 1,000 টাকা, এখন এর সাথে যদি আমরা জিডিপির ভ্যালুতে বলি যে এর মধ্যে রং ছিল, শার্টের ভেতরে আবার 100 টাকা রং প্রয়োজন হয়েছে, এটাকে যদি আপনি আলাদাভাবে হিসাব করেন, এটা ডাবল কাউন্টেড হয়ে যাচ্ছে, কারণ শার্টের দামের ভেতরে অলরেডি রঙের দামটা চলে আসছে, রংটা শার্টের খরচের মধ্যে আছে। তো যখন তুমি 1,000 টাকা শার্টের মূল্য হিসাব করছো, তখন এর ভেতরে অলরেডি ওই যে ইন্টারমিডিয়েট গুডস, এগুলোর ভ্যালু অলরেডি ইনক্লুডেড। এই কারণে আমরা এই ইন্টারমিডিয়েট গুডস গুলাকে হিসাবের মধ্যে আনি না। আচ্ছা, প্রশ্ন করো, এই যে এজাজ আহমেদ হাত তুলেছো, কি যদি প্রশ্ন? হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস গুলা হচ্ছে আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি, অর্থাৎ আমরা যে যদি কালারই এখন উৎপাদন এই করি। জিনিসটা একটু খেয়াল করো, একটু বুঝো। হ্যাঁ, আমি আমি আচ্ছা, ওর ওর কোশ্চেন আমি বুঝছি, একটু বলে নেই। এখানে বিষয়টা হচ্ছে যে এই এই যে সল্টটা কিন্তু ফর সাম টাইমস এটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, আবার কখনো কখনো এটা ফাইনাল প্রোডাক্ট। যখন তুমি বাজার থেকে 1 কেজি মোল্লা সল্ট কিনে নিয়ে আসো বা এসিআই সল্ট কিনে বাসায় সরাসরি ভাতের মধ্যে ছিটায়া খাও, এটা একটা ফাইনাল প্রোডাক্ট।
কিন্তু তুমি যে পিৎজা খাইতেছো, ঠিক আছে, বা হচ্ছে তুমি চিকেন ফ্রাই খাচ্ছ, এর ভেতরে যে লবণটা দেয়া আছে ওইটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। তো যখন আমি চিকেন ফ্রাই এর প্রাইস হিসাব করতেছি, তখন এই সল্টের দাম অলরেডি চলে আসছে। আবার তুমি যখন দোকান থেকে আলাদা করে সল্ট কিনতেছো, ওইটা আবার তখন হিসাবের মধ্যে আসবে, ওইটা একটা ফাইনাল গুড হিসেবে আমরা হিসাব করব। আবার যখন আমরা তুলা এক্সপোর্ট করতেছি, ওইটাকে একটা ফাইনাল গুডস হিসেবে আমরা ধরবো, কারণ আলাদাভাবে ওইটাকে আমরা এক্সপোর্ট করছি, ওইটার ভ্যালু নতুন করে আমার ইকোনমিতে যোগ হইতেছে। কিন্তু যেই জিনিসটা ইন্টারমিডিয়েট হিসেবে একটা পণ্যের মধ্যে ঢুকে গেছে এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমি তার ভ্যালু ধরে ফেলছি, সেই ফাইনাল প্রোডাক্টের ভেতরকার যে সমস্ত ইন্টারমিডিয়েট প্রোডাক্টস আছে, ইন্টারমিডিয়েট গুডস, সেগুলোকে আমরা জিডিপি ক্যালকুলেশনের মধ্যে ধরবো না। আর ব্যাপারটা কি বুঝতে পারছো এবার? মনে হয় অ্যান্সারটা আসছে। ইজাজ, জি স্যার, এটাই কোশ্চেন ছিল। এটাই, হ্যাঁ এক্স্যাক্টলি। আর কেউ প্রশ্ন করবা? কে যেন একটা কিছু বলতে চাচ্ছিলা? ওকে, সমস্যা নাই, পরে বইলো। সো এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমরা ফাইনাল গুডস এর মধ্যকার যে অন্তর্বর্তী প্রোডাক্ট ইন্টারমিডিয়েটস, সেগুলোকে জিডিপি ক্যালকুলেশন আনছি না, বাট ইন্টারমিডিয়েট গুডস সামটাইমস ক্যান বিকাম ফাইনাল গুডস। ঠিক আছে, যে আমরা সরাসরি যদি কাঠকেই এক্সপোর্ট করি, বা সরাসরি কাঠটাকে আমরা ধরো ফুয়েল উড হিসেবে ব্যবহার করছি, সো ফুয়েল উড এর যে কাঠ, সেটা আবার ফাইনাল গুডস হিসেবে ব্যবহার হতে পারে। সেকেন্ডলি আসো ইউজড প্রোডাক্টস। আমরা বিভিন্ন সময় প্রোডাক্ট রিসেল করি, সেকেন্ড টাইম বেচা কেনা করি, যেগুলোকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বলে। এই জিনিসগুলো আমরা জিডিপি হিসাবের অংশ হবে না, বিকজ একটা গাড়ি আপনি যখন উৎপাদন করেছেন, এটাকে বিক্রি করেছেন, ওই বছরে জিডিপিতে তার ভ্যালু চলে আসছে। একইভাবে ইলেকট্রনিক্স বা ফার্নিচার যখন উৎপাদন হয়েছে, তখন সেটা আমরা জিডিপির ভ্যালুতে হিসাব করেছি। এখন নতুন করে যখন আপনি রিসেল করতেছেন, এটা হাত বদল হইতেছে, ইটস নট আ নিউ প্রোডাকশন, এই কারণে এটা আমার জিডিপির অংশ না। ট্রান্সফার পেমেন্ট বলে একটা জিনিস আছে, যেটা আমরা ওই যে সার্কুলার ফ্লো মডেলের মধ্যে বলেছিলাম। হ্যাঁ, এই যে একটা চক্রাকার ওয়েতে টাকা পয়সা এবং প্রোডাক্ট ঘুরতে থাকে, এরকম দেখাইছিলাম। ওখানে ট্রান্সফার পেমেন্ট বলতে যেটা ছিল, যে ভাতা, বিভিন্ন ধরনের ত্রাণ, সহায়তা ভাতা, এই জিনিসগুলোকে আমরা জিডিপির অংশে ধরবো না, বিকজ এইটা আসলে এই যে টাকার পেমেন্টটা, যে পেমেন্টটা আমরা ত্রাণ হিসেবে বা ভাতা হিসেবে দিচ্ছি, এটা কোনো উৎপাদনের বিনিময় না, এটা কোনো প্রোডাক্টের দাম না। ঠিক আছে, আমরা যে ত্রাণ দিচ্ছি, এটা আমরা কোনো পণ্য কিনে নিচ্ছি না বা সেবা কিনে নিচ্ছি না। সরকার এটা ত্রাণ হিসেবে যে দিচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। দেয়ার ইজ নো নিউ প্রোডাকশন, কোনো নতুন উৎপাদন নেই, কোনো সার্ভিস বা গুডস উৎপাদন হয় নাই। দ্যাট ইজ ওয়াই ট্রান্সফার পেমেন্টের যে হিসাবটা আমাদের বাজেটের মধ্যে থাকে, সেটা কখনো জিডিপির অংশ হিসেবে ধরা হয় না। কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে, যেমন তোমার স্টক বা হচ্ছে বন্ড কেনা, যেমন কোম্পানির মালিকানা যখন কেনা হইতেছে, সেটা হচ্ছে তোমার এক ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। এই জিনিসগুলোকে আমরা সবসময় জিডিপির ভেতরে আনি না। কিছু আছে নন মার্কেট ট্রানজাকশন, যেমন আপনি যখন বাসায় নিজের জন্য রান্না বান্না করেন, ক্লিনিং বা লন্ড্রি করেন, বা বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন, বা একজন ফ্যামিলি মেম্বারকে হেল্প করছেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের সার্ভিস। এই সার্ভিসটাই যদি আপনি বাইরের কারো কাছ থেকে নিতেন, তাহলে টাকা পে করা লাগতো। আপনি যদি বুয়া রাখেন বাসায়, যে কাজ করে দেয়, তাকে টাকা পে করতে হয়। সো এখানে তখন একটা সার্ভিস জেনারেট করে, এবং টাকা পয়সার যেহেতু আদান-প্রদান আছে, সেটা তখন জিডিপির অংশ হয়। কিন্তু যখন আপনি নিজের জন্য কাজ করতেছেন, একটা সার্ভিস, বা নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য করছেন, এখানে টাকা পয়সার ট্রান্সেকশন হয় না, বা এটা আসলে বাজার মূল্যের কোনো হিসাবের মধ্যে আমরা আনতে পারি না। হুইচ ইজ ওয়াই এই যে নন মার্কেট ট্রান্সেকশন, যেগুলো আসলে বাজারে নাই, এই ধরনের সার্ভিসগুলা বাজারের ভেতরে ইনক্লুডেড না, সেগুলো আসলে জিডিপির হিসাবে আসে না। মানে এই যে সমস্যাটা, এটা মূলত আসলে মানে নীতিগতভাবে আনা হয় না, ব্যাপারটা এমন না। এটা আনা যায় না, বিকজ এই হিসাবটা করা খুবই কষ্টকর এবং সময়সাধ্য এবং কস্টলি। আপনি যদি প্রত্যেকটা ফ্যামিলির ইন্টারনাল সার্ভিসের ভ্যালুকে হিসেব করতে চান, তাহলে আপনাকে অনেক সময় ধরে একটা ডেটা কালেকশন করতে হবে, এবং এইটার অল্টারনেটিভ বলা যায় মানিটারি ভ্যালু কত, এই মানিটারি ভ্যালু দিয়ে আপনাকে হিসাব করে আনতে হবে যে অ্যাকচুয়ালি হাউস হোল্ডের যে সার্ভিস, এই নন মার্কেট ট্রানজাকশনের ভ্যালু কত। এই কারণে আসলে এই হিসাবের সমস্যা এবং লজিস্টিক্যাল প্রবলেমের কারণে নন মার্কেট ট্রানজাকশনকে আমরা জিডিপির মধ্যে আনি না। আনরিপোর্টেড ট্রানজাকশন বলে কিছু জিনিস আছে, যেমন আপনার গিফট দেয়া, বা ওই যে রেস্টুরেন্টে গেলে যদি আপনি টিপস দেন,
বা ইয়ার্ড সেল বলে একটা জিনিস আছে, যে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে আমরা প্রতিবেশীদের কাছে, আশেপাশে বন্ধু বান্ধবের কাছে বেচা কেনা করি, বা বন্ধু বান্ধবের সাথে একটা জিনিসের বদলে একটা জিনিসের আদান প্রদান, এরকম আনরিপোর্টেড মানে ইনফরমাল মার্কেটের যে সমস্ত আদান প্রদান, এই জিনিসগুলো জিডিপির অংশ হয় না। আর ফাইনালি ইলিগাল ট্রানজাকশন যেগুলো আছে, যদিও এই জিনিসগুলো হচ্ছে আপনার গুডস অ্যান্ড সার্ভিস, তারপরও এই জিনিসগুলো ইলিগাল হওয়ার কারণে এটা নীতিগতভাবে জিডিপির অংশ হইতে পারে না। যেমন আপনার ধরেন কেউ ড্রাগ উৎপাদন করছে, এটা কিন্তু একটা প্রোডাকশন, তাই না? সে একটা প্রোডাক্ট উৎপাদন করছে এবং সেটা সেল করছে, একটা বাজার মূল্য আছে। জিডিপির যে সংজ্ঞা অনুযায়ী ড্রাগকে আপনি জিডিপির ভিতরে আনতে পারেন, বাট নীতিগতভাবে যেহেতু এটা ইলিগাল, we don't support this kind of production and services. That is why এগুলা জিডিপির অংশে আসে না, এগুলো আমরা জিডিপিতে হিসাব করি না। ওকে, স্যার এর মধ্যে প্রশ্ন? হ্যাঁ বলেন। স্যার অনেক দেশ তো আছে মানে যারা হচ্ছে এইসব ইলিগাল অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে স্যার জিডিপি নির্ধারণ করে, যেমন সোমালিয়া বা হচ্ছে ওইরকম ভেনেজুয়েলার মতো অঞ্চলগুলা। তো ওদের ক্ষেত্রে কি সেম জিনিস প্রযোজ্য যে এইসব জিনিস জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না? তো আমার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার আচ্ছা, আনফরচুনেটলি আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে, মোবাইল ডেটা দিয়ে ঢুকতে হচ্ছে। একটু ওয়েট করেন, আমি স্লাইড শেয়ারটা দিচ্ছি। এই কয়দিন এত প্রচন্ড গরমেও কারেন্ট গেল না, আজকে আপনাদের ক্লাস নিচ্ছি আর এখন কারেন্টটা চলে গেল আনফরচুনেটলি। আচ্ছা, কেউ একটা প্রশ্ন করছিলেন, বলেন। স্যার অনেক দেশ তো আছে মানে যাদের হচ্ছে জিডিপি গুলো হচ্ছে ড্রাগস রিলেটেড বা হচ্ছে ওদের ইনকাম গুলো হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, যেমন সোমালিয়া বা ভেনেজুয়েলার মতো যে অঞ্চলগুলো। তো ওদের ক্ষেত্রেও কি জিডিপিতে আমরা এগুলো ইনক্লুড করবো না? সাধারণত এই ধরনের ইলিগাল ট্রানজাকশনকে জিডিপি বা উৎপাদনের অংশ ধরা হয় না সাধারণভাবে। তবে আপনি যেটা বলছেন, মজার বিষয় হচ্ছে যে ড্রাগ মানি যখন ফর্মাল ইকোনমিতে চলে আসে, ধরেন এই ড্রাগ মানিকে যখন মানি লন্ডারিং করে ওরা ইকোনমির মধ্যে ঢুকায়, মানে তারা কোনো ব্যবসা হিসেবে দেখাইতেছে যে ধরেন আমার এই ব্যবসা আছে, মানে দেখাচ্ছে একটা ফ্রন্টে, আসলে করতেছে ড্রাগের ব্যবসা। তখন ওই টাকাটা যখন ঢুকতেছে, সে খরচ করতেছে অর্থনীতিতে, তখন টাকাটা ভিতরে আসলে সার্কুলেট করে করে যাচ্ছে, আলটিমেটলি ইকোনমির মধ্যে ঢুকে যাচ্ছে। তো ওইটা তখন ওভারঅল জিডিপির হিসাবে কিছুটা ঢুকে পড়তে পারে, এটার কিছুটা পার্সেন্টেজ হয়তো
জিডিপির ভ্যালুতে ইনফ্লেটেড দেখাবে, যে যতটুকু জিডিপি হওয়ার কথা ওই ড্রাগ ছাড়া তার তার চাইতে একটু বেশি হয়তো আসবে, এটা হতে পারে। বাট নীতিগতভাবে সাধারণত জিডিপি এর অংশ হয় না। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আচ্ছা, নীতিগত বলতে বিষয়টা আসলে এখানে কিরকম? যেমন ধরুন আমাদের দেশে তো মানে পেরুয়ান কোম্পানি, এটা হচ্ছে নীতিগতভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বোঝাচ্ছে যে জিডিপি যারা হিসাব করে, এখন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অথরিটি তো সরকারের মাধ্যমেই পরিচালিত হয়। যেমন আমাদের দেশে হিসাব করে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 15টা ইন্ডাস্ট্রি থেকে ডেটা কালেক্ট করে আমাদের যে মোট দেশজ উৎপাদনের হিসাবটা করে তারা। এখন সরকার যদি বলে যে এই ধরনের উৎপাদন আমাদের দেশে নিষিদ্ধ বা এই উৎপাদনটা আমরা ইলিগাল হিসেবে ঘোষণা করছি, তখন বিবিএস তো এইরকম জিনিসের উৎপাদন যদি ইকোনমিতে থাকেও পরও এটা হিসাবের মধ্যে আনবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ওইটাকে বলছি নীতিগত। বুঝতে পারছেন কথাটা? জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। পার ক্যাপিটা জিডিপি বলতে বোঝায় মাথাপিছু যেই মাথাপিছু আয় বলে যেটাকে, বা মাথাপিছু দেশজ উৎপাদন। এটার ফর্মুলাটা খুবই সিম্পল, আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি হবে, যে ন্যাশনাল জিডিপির যে ভ্যালুটা আসবে ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, মোট পপুলেশন দিয়ে ভাগ দিলে আসবে মাথাপিছু আয়। তো যদি আপনাদেরকে আমি ডেটা দেখাই, 2023 সালে ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র অনুযায়ী আমাদের জিডিপির ভ্যালু হচ্ছে 437 বিলিয়ন ইউএস ডলার, এবং মাথা পিছু যে আয় সেটা হচ্ছে 2529 ইউএস ডলার, উইচ মিনস যে আপনার প্রত্যেকের এইটাকে ইউএস ডলারকে যদি আপনি টাকায় কনভার্ট করেন কত হবে চিন্তা করেন। পার ক্যাপিটা জিডিপি মানে এটা কি স্যার অ্যাবসলিউট কোনো কিছু? মানে এটা তো স্যার ওভারঅল ইনকাম না? হ্যালো। হুম। পার ক্যাপিটা জিডিপি যদি আপনি ধরেন 100 দিয়েও মাল্টিপ্লাই করেন, সেক্ষেত্রে বাংলাদেশের আপনার গড়ে হয়তো মোটামুটি কত টাকা আসতেছে দেখেন তো। আহ, কত, 2.5 লাখ টাকার মতো হয় না? আপনাদের প্রত্যেকের আয় 2.5 লাখ টাকা গড়ে। স্যার দরিদ্র সীমার নিচে স্যার আমরা। কিন্তু আচ্ছা। জিডিপির তথ্য অনুযায়ী মজার বিষয় হচ্ছে আপনার মাথাপিছু আয়ের যে তথ্য তা অনুযায়ী বলতেছে যে আমাদের দেশের সকলেরই গড় আয় মোটামুটি 2.5 লাখ টাকা করে আছে। মজার হিসাব। আচ্ছা, এখন কিন্তু আসে। স্যার হ্যাঁ বলেন। মানে আমরা যখন জিডিপি তো হিসাব করি তখন তো হচ্ছে আমরা ওভারঅল ফুল প্রোডাকশন হিসাব করতেছি, তাই তাই না? কিন্তু হ্যাঁ, এইখানে তো শুধুমাত্র কিছু মানে 5 to 10% মানুষের কাছে হচ্ছে মানে বেশিরভাগ টাকা থাকে। তো হ্যাঁ, পার ক্যাপিটা ইনকামটা তো স্যার মানে এটা তো ভ্যালিড না। ভ্যালিড না বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে পার ক্যাপিটা জিডিপি বাড়বে তখনই, মানে দেশের মোট জিডিপি যখন বাড়বে। এখন যদি আপনার আয় না বাড়ে, একজন ধনাঢ্য ব্যক্তির আয় অনেক বেশি বাড়ে, তাইলেও আপনার মাথাপিছু আয় বাড়বে। মানে মাথাপিছু আয়ের যে ভ্যালুটা, এটা আমি বললাম এই কারণেই মজা করে যে এটা আসলে দেশের সামগ্রিক আয়ের পরিস্থিতি বা দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে না। মাথাপিছু আয় যদি অনেক বেশিও হয়, সেটা দিয়ে আসলে আয়ের বৈষম্য বোঝা যায় না। অনেক ক্ষেত্রে এটা হইতে পারে যে দেশের ধনী শ্রেণীর আয় অনেক অনেক বেশি, দরিদ্র জনগোষ্ঠীর আয় অনেক অনেক কম, কিন্তু গড়ে দেখা যাবে পার ক্যাপিটা জিডিপি অনেক বেশি। যেমন আপনি আমেরিকার পার ক্যাপিটা জিডিপি যদি দেখেন, আমাদের চাইতে কয়েক গুণ হবে, কিন্তু এখানে ধনী দরিদ্রের বৈষম্য সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি বৈষম্য পাওয়া যায় এই ধরনের দেশগুলোতে। তো সেখানে আপনার একজন দরিদ্র মানুষের আয় হইতে পারে হয়তো $25 পার ইয়ার, ঠিক আছে, আর সবচেয়ে ধনী ব্যক্তির হয়তো আহ 30-40 হাজার ডলার পার ইয়ার, এইভাবে করে আপনার ইনকাম হতে পারে। সো এইটা আসলে ডেটাটা ইনভ্যালিড না, বাট এই ডেটা দেখে আসলে আয়ের বৈষম্য বোঝা যায় না, সেটা হচ্ছে কথা। ওকে, স্যার এর কমিউনিস্ট পরবর্তী কান্ট্রি গুলোতে স্যার এই ডিসক্রিমিনেশনটা কম থাকে। বুঝিটাই কিসের ক্ষেত্রে?
কমিউনিস্ট কান্ট্রি যারা আছে তাদের তো স্যার সবার অধিকার সমান, তো সেক্ষেত্রে কিছু ডিসক্রিমিনেশনটা কম থাকে। সোশ্যালিস্টিক কান্ট্রি গুলাতে গেলে এটা তুলনামূলকভাবে কম পাবেন। সোশ্যালিস্টিক কান্ট্রির ডেটা গুলো আপনারা সার্চ করে দেখেন, হয়তো আপনার যে কি বলে যে গিনি ইন্ডেক্সের ভ্যালু মানে ইনইকুয়ালিটির যে হিসাবটা এটা কম আসবে। আবার একদম নর্ডিক অঞ্চলে যদি আপনি যান, ওয়েলফেয়ার স্টেট যেগুলোকে বলে, ওই সমস্ত দেশেও আয়ের বৈষম্য তুলনামূলকভাবে একটু কম হয়। আর একেবারে ক্যাপিটালিস্ট পুঁজিবাদী সিস্টেমে যে সমস্ত দেশ চলে, ওই দেশগুলোতে আয়ের বৈষম্য অনেক বেশি হবে। জিডিপি মেজার করার তিনটা উপায় আছে, তিনটা সিস্টেম আছে। আজকে এই তিনটা সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, সেকেন্ডটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, থার্ডটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। প্রথমটা যে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, এই ব্যাপারটা কঠিন না, একদমই সহজ। এই প্রসেসে বাংলাদেশেই জিডিপি হিসাব করা হয়। তো এই অ্যাপ্রোচের যে কাজটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরেন কেউ একজন আমাকে বারবার হচ্ছে রেকর্ড করার রিকোয়েস্ট দিচ্ছ, আমার ক্লাউডে স্পেস নাই রেকর্ড করার মতো। ইফ ইউ ক্যান রেকর্ড ইট ইউ ডু ইট, বাট আমার এখান থেকে রেকর্ড করে সেটা ক্লাউডে স্পেস ইনাফ নাই যে আমি রাখতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা যেটা বলছিলাম যে এখানে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ যখন আপনি হিসাব করবেন, এইটা হচ্ছে অনেকটা মানে স্টেপ বাই স্টেপ উৎপাদনের যেই মূল্যটা আমার অর্থনীতিতে যোগ হয়, স্টেপ বাই স্টেপ সেটাকে যোগ করে টোটাল জিডিপি হিসাব করা হয়। সো জিডিপির ফর্মুলাতে পরে যাচ্ছি। আগে দেখেন আমরা এখানে যেটা করছি যে একটা ধরেন এটা হচ্ছে ব্রেড প্রোডাকশন। আমরা আছি কোথায়? আমরা হচ্ছে ব্রেড প্রোডাকশনে। তো ব্রেড প্রোডাকশনের কয়েকটা স্টেজ আছে। প্রথমে একজন কৃষক ধরেন সে হুইট উৎপাদন করছে, সেই হুইটটা কিনে নিছে একজন ফ্লাওয়ার প্রডিউসার, সে ফ্লাওয়ার প্রডিউসার হুইট থেকে ফ্লাওয়ার তৈরি করছে। এই ফ্লাওয়ারটা কিনে নিছে একজন বেকার, বেকার সেখান থেকে ব্রেড তৈরি করছে। এই বেকারের থেকে একজন গ্রোসারি স্টোরের মালিক, সে এটা কিনে নিয়ে প্যাকেট হিসেবে ব্রেড সেল করছে। তাইলে এই যে ব্রেড প্রোডাকশন, এই ব্রেড প্রোডাকশনের কয়েকটা স্টেজ আছে, স্টেপ বাই স্টেপ এটার উৎপাদন। এখন প্রত্যেকটা স্টেপেই কিছু ভ্যালু যোগ হয়, কিছু মানিটারি ভ্যালু এই প্রোডাক্টের মধ্যে যোগ হয়। কিরকম? একজন ফার্মার যখন হুইট সেল করতেছে, সে 20 টাকা পার ইউনিট সেল করছে। তো আমরা ধরতেছি, ধরেন যে ফার্মারের যে উৎপাদন খরচ সেটা একদমই কম বা নেগলিজিবল, আমরা সেটাকে ধরলাম না, জিরো ধরে নিলাম। যে ফার্মারের প্রোডাকশন খরচ সে পানি বা হচ্ছে জমি নর্মালি পায়, সে শুধু বীজ বুনে হতেছে হুইট উৎপাদন করছে, সেই খরচটাকে আমরা আপাতত ধরে নিলাম যে সেটা তেমন সিগনিফিকেন্ট না। এখন ফার্মার সে যে কাজটা করেছে, সে যে কৃষি কাজটা করেছে, তার কাজের মাধ্যমে আমার অর্থনীতিতে 20 টাকার ভ্যালু যোগ হয়েছে। ঠিক আছে, 20 টাকার ভ্যালু অ্যাড করেছে একজন ফার্মার, এবং এই ফার্মারের কাছ থেকে 20 টাকা দিয়ে ফ্লাওয়ার প্রডিউসার কিনে নিয়েছে হুইট, হুইট কিনে নিয়ে সে ফ্লাওয়ার উৎপাদন করেছে এবং সে বিক্রি করেছে 30 টাকা মূল্যে। তো 30 টাকা মূল্যে হুইট ফ্লাওয়ার যেই বিক্রি করেছে সে, তার এই এক্সট্রা যে ভ্যালু এডিশন সেটা চিন্তা করেন, যে ফ্লাওয়ার প্রডিউসার 20 টাকার হুইট কিনে 30 টাকায় সেল করেছে, তার মানে তার কাজের যে ভ্যালু সেটা ছিল 10 টাকার মূল্যে। সো ইকোনমিতে একজন ফ্লাওয়ার প্রডিউসার 10 টাকার ভ্যালু অ্যাড করেছে। একইভাবে একজন বেকার, সে 30 টাকা দিয়ে যে ফ্লাওয়ারটা কিনেছে সেখান থেকে 50 টাকা মূল্যের ব্রেড উৎপাদন সে করেছে। অর্থাৎ বেকারের মাধ্যমে আমার অর্থনীতিতে 20 টাকার ভ্যালু যোগ হয়েছে। আবার গ্রোসারি স্টোরের যেই ওনার, এই লোকটা হচ্ছে 60 টাকায় প্যাকেট অফ ব্রেড সেল করছে, অর্থাৎ তার মাধ্যমে আমার ইকোনমিতে 10 টাকার ভ্যালু যোগ হয়েছে। তাহলে আমি যদি এই সবগুলা ভ্যালু এডিশনকে যোগ করি, 20 10 20 10, তাহলে আমার এখানের ভ্যালুটা আসে 60। যে এই অল স্টেজেস অফ ব্রেড প্রোডাকশনের সবগুলা স্টেজ মিলে 60 টাকা সমমূল্যের ভ্যালু এডিশন আমার অর্থনীতিতে হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে, আপনি যদি একটা প্যাকেট অফ ব্রেডের প্রাইস দেখেন, একটা প্যাকেট অফ ব্রেডের সেলিং প্রাইস হচ্ছে 60 টাকা। অর্থাৎ ওই যে আমরা একটু আগে বলেছিলাম ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, জিডিপি হচ্ছে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। তো এই প্যাকেট অফ ব্রেড একটা ফাইনাল গুড যার ভ্যালু 60, আমরা দেখতেছি যে ভ্যালু এডিশন অ্যাপ্রোচে যদি আমরা হিসাব করি, তখন টোটাল ভ্যালু এডিশন ফ্রম দিস ইন্ডাস্ট্রি, তখন এটাও আসতেছে 60। অর্থাৎ এই দুইটা ভ্যালু আসলে
সমান টোটাল ভ্যালু এডিশন উইল বি ইকুয়াল টু দ্য ফাইনাল প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। এখন আসেন এখান থেকে কিভাবে জিডিপি হিসাব করে। আমরা দেখাইলাম একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রোডাক্টের জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে ভ্যালু এডিশন হিসাব করে। এরকম ব্রেডের মতো করে অনেকগুলো ইন্ডাস্ট্রি আপনার ইকোনমিতে আছে। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা নিজেরা করতে পারেন। যে সাপোজ এটা হচ্ছে একটা আরএমজি কোম্পানি, আরএমজি কোম্পানির যে স্টেজ গুলা, যে কটন ফার্মার কটন উৎপাদন করে একটা প্রাইসে সেল করছে, সেটা কিনে নিয়ে ফাইবার উৎপাদন করছে কেউ, সেখান থেকে ইয়ার্ন, ফ্যাব্রিক, অ্যাপারেল, আরএমজি ফাইনালি সেল করতেছে। ঠিক আছে, এটা আমি র্যান্ডমলি আপনাদের এখানে প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এটা আমি এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ কেমন হয় আমি জানি না, আপনাদের করার জন্য এটা আমি ছেড়ে দিলাম। এখন এখান থেকে আপনি কি করবেন? সো জিনিসটা হচ্ছে এমন যে আমার ইকোনমিতে এরকম অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে। একটা ধরেন আরএমজি ইন্ডাস্ট্রি নাম্বার 1, ধরেন আরেকটা হচ্ছে আমার এইরকম ব্রেড মেকিং ইন্ডাস্ট্রি নাম্বার 2, এরকম ধরেন আরেকটা ইন্ডাস্ট্রি আছে আইসিটি ইন্ডাস্ট্রি নাম্বার 3। এরকম অনেকগুলা ইন্ডাস্ট্রি আমাদের পাওয়া যাবে। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই এরকম কয়েকটা স্টেজ অফ প্রোডাকশন আছে, 1 2 3 4 5, 5টা 6টা, বা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো স্টেপ থাকতে পারে। যেমন ব্রেডের ক্ষেত্রে আমরা দেখাইলাম যে 4-5টা স্টেজে উৎপাদন হয়েছে। সো স্টেজ 1 ধরেন ফার্মার যখন ব্রেড উৎপাদন করছে তখন এখানে আমার 20 টাকার ভ্যালু যোগ হয়েছে। তো এরপরে হচ্ছে 30 40 50, তো টোটাল ভ্যালু এডিশন ছিল এই ক্ষেত্রে 60। সো যেমন করে ব্রেড ইন্ডাস্ট্রি থেকে আপনার 60 টাকার ভ্যালু যোগ হয়েছে, ধরেন আরএমজি ইন্ডাস্ট্রি থেকে আপনার এই একইভাবে 1200 টাকার ভ্যালু অ্যাড হয়েছে, ইন্ডাস্ট্রি 3 থেকে হচ্ছে আপনার মোট ভ্যালু এডিশন ধরেন 3000 টাকা। সো এই যে ভ্যালুগুলা, এইগুলোকে আমরা যোগ করব টোটাল ভ্যালু এডিশন গুলাকে। যে এই যে টোটাল ভ্যালু এডিশন আসছে, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির টোটাল ভ্যালু এডিশন গুলাকে আমরা যোগ করে যেটা পাবো সেই ভ্যালুটাকে বলতেছে গ্রস ভ্যালু অ্যাডেড। Okay, summation of all total value additions from all industry sectors. Okay, so এই ভ্যালু এডিশন আমরা নেওয়ার পরে এরপর আসতেছে জিডিপির ফর্মুলা। আমরা কি পাইছি এখান থেকে একটু মনে রাখেন, গ্রস ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড কিভাবে পাইছি? প্রত্যেকটা ইন্ডাস্ট্রির স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেজ যত ভ্যালু অ্যাডেড এডিশন ছিল, এই টোটাল ভ্যালু এডিশন গুলাকে সাম আপ করে পাইছি একটা দেশের জন্য গ্রস ভ্যালু অ্যাডেড। এবার এই গ্রস ভ্যালু অ্যাডেড এর সাথে যে ক্যাপিটাল গুডস, টুল মেশিনারি গুলো আমরা ব্যবহার করছি উৎপাদনের সময়, সেই ক্যাপিটাল গুডস এর মানিটারি ভ্যালু এবং ইনভেন্টরি, যে উৎপাদনটা উদ্বৃত্ত বা সারপ্লাস হিসেবে রয়ে গেছে আমার কাছে, এই মোট ভ্যালু গুলাকে, যেগুলো মানে আমি সেল করি নাই আর কি, ভ্যালু অ্যাডেড এর মধ্যে আসবে, যেগুলো হচ্ছে আমরা সেল করছি, ওই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে মোট টোটাল ভ্যালু এডিশন যেটুকু আমরা সেল করতে পারছি, সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। সেকেন্ডলি হচ্ছে টুলস এন্ড মেশিনারিজ এর ভ্যালু, যা দিয়ে আপনি উৎপাদনটা করেছেন এই বছর, এবং ইনভেন্টরি, যেটা আপনার সারপ্লাস বা উদ্বৃত্ত হিসেবে যে প্রোডাক্ট গুলো রয়ে গেছে, এইটা যোগ করলেই চলে আসবে একটা দেশের ওই বছরের জিডিপি। সো দিস ইজ দ্য ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। ঠিক আছে, এই ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচের মধ্যে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। স্যার এখানে আবার মেশিন টুলস এর কেন হিসাবটা করা হলো? এটা তো আগে বললেন যে ফাইনাল প্রোডাক্টের টুলস এর হিসাবটা হচ্ছে ওই বছর নতুন করে আপনার কিছু ক্যাপিটাল মেশিনারি প্রয়োজন হবে। আমাদের ক্লাসের পরবর্তী অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব যে প্রত্যেক বছরই এই ক্যাপিটাল গুডস এর উপরে একটা মানে ভ্যালু আপনার থাকে, যেই ভ্যালুটা আপনাকে খরচ করতে হয়। এক্সিস্টিং টুলস এন্ড মেশিনারিজ থাকে, তার সাথে নতুন করে কিছু টাকা খরচ করতে হয়, যেহেতু পূর্ব মেশিনারি ক্ষয় হয়ে যাইতে পারে, নতুন করে মেশিনারি আপনাকে পারচেস করতে হইতে পারে। তো যেহেতু আপনি এই বছরের উৎপাদনের জন্য নতুন করে কিছু ক্যাপিটাল গুডস সংগ্রহ করছেন বা এগুলাকে রিপেয়ার করছেন, ওই খরচের টাকাটা বা ওই মূল্যটা আসলে জিডিপির সাথে যোগ হয়ে যাবে। ওকে, এটার ব্যাখ্যার পরে আবার আছে ডেপ্রিসিয়েশনের যে কথাটা বলবো, ডেপ্রিসিয়েশনের কনসেপ্টের মধ্যে এটা বলবো। আচ্ছা ফাইন, সো এটা গেল আপনার গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, এই ফর্মুলা অনুযায়ী হিসাব করা যায়। সেকেন্ড যে অ্যাপ্রোচটা, এটাকে বলা হয়, এটা বলার আগে যাচ্ছি এখানে যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাকাউন্টস মানে বাংলাদেশ আসলে কিভাবে করে। সো বাংলাদেশে যারা জিডিপি হিসাব করে তাদের নাম হইতেছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তারা যেটা করে, বাংলাদেশকে এরকম 15টা ইন্ডাস্ট্রি সেক্টরে ভাগ করে। এখান থেকে স্টেপ বাই স্টেপ ভ্যালু অ্যাডেড অ্যাডিশন, যেগুলা ভ্যালু অ্যাডিশন গুলাকে সাম আপ করে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন অনুযায়ী
আমাদের জিডিপি হিসাব করে দেয়। ফাইন। সেকেন্ডলি আসেন ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচটা বোঝার জন্য আমি আপনাদেরকে যেটা বলি, এটা একটু মানে কথাটা শুনে নেন, যে এই যে একটা প্যাকেট অফ ব্রেড উৎপাদন করছে, এই প্যাকেট অফ ব্রেড উৎপাদন করতে গিয়ে যারা এই প্রোডাকশনের সাথে জড়িত তারা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনকাম করতেছে। এই যে 60 টাকা দামে এক প্যাকেট ব্রেড বিক্রি করা হইতেছে, এর মধ্যে কয়েকজনের আয় আছে। যেমন এখানে কিছু অংশ আছে কৃষকের আয়, এখানে কিছু অংশ আছে বেকারের আয়, কিছু অংশ আছে রিটেইল সেলার যে তার আয়। সো একটা প্রোডাক্ট সেল করার মাধ্যমে কয়েকজন মানুষের আয়ের যে খাত সেটা চলে আসতেছে। তো এইভাবে আমাদের দেশে যত উৎপাদন হয়, যত ধরনের গুডস এন্ড সার্ভিস উৎপাদন হয়, সেখান থেকেই আসলে দেশের মানুষের মোট ইনকাম জেনারেটেড হয়। সো দেশের মানুষের মোট ইনকাম আর এই যে মোট প্রোডাকশন সার্ভিসের মার্কেট ভ্যালু, এইটা আসলে ইকুয়াল। সো আপনি যখন দেশের মানুষের মোট ইনকাম হিসাব করবেন, আপনি অ্যাকচুয়ালি টোটাল গুডস এন্ড সার্ভিসের যে ভ্যালু সেটাই এস্টিমেট করছেন। যেহেতু টোটাল গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুর মধ্যে মানুষের ইনকাম ইনক্লুডেড, সো এই টোটাল ইনকামের ভ্যালুই ইজ জিডিপি। এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচের কথা। সো এটা কিভাবে বের করে দেখেন। সো প্রথমত আমরা বের করব নেট ডোমেস্টিক ইনকাম। কিভাবে বের করব? যে আমাদের কয়েকটা টাইপ অফ ইনকাম আছে। আমাদের ধরেন ওয়েজেস, যে শ্রমিকের মজুরি, জব হোল্ডারদের স্যালারি, তারপরে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি লেবার ইনকাম, ধরেন ওভার টাইম বা বোনাসেস বা বিভিন্ন ধরনের ভাতা, এই জিনিসগুলো যোগ করলে আপনার আসতেছে যে নেট কি বলে যে এক ধরনের ইনকাম, ওয়েজেস, স্যালারিস এন্ড সাপ্লিমেন্টারি ইনকাম। দিজ আর ইনকামস ফ্রম মেনি জবস। এরপর আসতেছে প্রফিটস। ঠিক আছে, প্রফিটস ফ্রম কর্পোরেশনস এন্ড গভর্নমেন্ট এন্টারপ্রাইজেস। যত প্রাইভেট সেক্টরের বিজনেস আছে এবং গভর্নমেন্ট বিজনেস আছে সবার প্রফিট। সো এটা সেকেন্ড টাইপ অফ ইনকাম। প্রথমটা হচ্ছে বেতন, সাধারণ মানুষের বেতন এক ধরনের ইনকাম। এরপর আসতেছে প্রফিট, আরেক ধরনের ইনকাম। তারপরে যাদের ক্যাপিটাল বা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু টাকা আয় করে, যেমন ইন্টারেস্ট এক ধরনের ইনকাম। ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি ডিভিডেন্ড পায় শেয়ার মার্কেট থেকে, সেটা আরেক ধরনের ইনকাম। সো এই ধরনের ইনকাম, এটা আরেকটা সেক্টর। ফোর্থলি, আনইনকর্পোরেটেড বিজনেস যেগুলো আছে, ইনফর্মাল সেক্টরের বেশ কিছু আপনার ইনকর্পোরেটেড বিজনেস এবং ফার্মস, কৃষি যেই ইয়েগুলো, কৃষি ফার্ম গুলো, এখান থেকে আসা ইনকাম। এবং ফাইনালি গভর্নমেন্টের ইনকাম। গভর্নমেন্টের ইনকাম হচ্ছে ট্যাক্সেস, এবং ট্যাক্স থেকে আপনাকে বাদ দিতে হবে সাবসিডি। লেস মানে হচ্ছে বিয়োগ করা। আপনি সাবসিডি বা ভর্তুকি গুলোকে বাদ দিবেন আপনার ট্যাক্স থেকে, তাইলে চলে আসবে মোট সরকারি আয়। সো সাধারণ মানুষের বেতনের আয়, প্রফিট, আপনার যেই সেভিংস এর উপরে ইনকাম, ফার্মস এন্ড আনইনকর্পোরেটেড বিজনেসের ইনকাম, গভর্নমেন্টের ইনকাম। সো এর মাধ্যমে দেশের প্রায় সকল সেক্টরের আয় এখানে পাওয়া যাচ্ছে। এই আয়গুলোকে বলা হইতেছে নেট ডোমেস্টিক ইনকাম। সো এই নেট ডোমেস্টিক ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন এবং স্ট্যাটিস্টিক্যাল এরর, এই দুইটা ছোট্ট ভ্যারিয়েবল যদি আপনি অ্যাড করেন, তাইলেই পাওয়া যাবে জিডিপি। সো নেট ডোমেস্টিক ইনকাম, তার সাথে ডেপ্রিসিয়েশন মানে ক্যাপিটাল প্রোডাক্টস এর যেই ক্ষয়, একটু পরে এটা বোঝাবো ডেপ্রিসিয়েশন কি। সো ডেপ্রিসিয়েশন এবং স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে এই হিসাবের এস্টিমেশনের মধ্যে কিছু স্ট্যাটিস্টিক্যাল এরর থাকতে পারে। সো এই এররটাকে যোগ বিয়োগ করার পরে যে ফাইনাল ভ্যালুটা পাওয়া যাবে, দ্যাট ইজ জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এই ইনকাম অ্যাপ্রোচটা আমাদের এই সাবকন্টিনেন্টে খুব একটা ব্যবহার হয় না। বাংলাদেশ এই প্রসেসে জিডিপি ক্যালকুলেট করে না। বাংলাদেশের এই সেক্টর ওয়াইজ ইনাফ ডেটা বাংলাদেশের কাছে নাই। আমরা বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এই মেথডে যদি হিসাব করতে চায়, সেক্ষেত্রে অনেক বেশি ডেটার প্রয়োজন হয়, যে সক্ষমতা তাদের নাই। সুতরাং বাংলাদেশ বা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলো সাধারণত ভ্যালু অ্যাডেড এবং এক্সপেন্ডিচার, এরপরে যে অ্যাপ্রোচটা পড়াবো, এই দুইটা অ্যাপ্রোচে জিডিপি হিসাব করে। সাধারণত ইনকাম অ্যাপ্রোচকে তারা অ্যাভয়েড করে। ইনকাম অ্যাপ্রোচে যাদের ডেটা অনেক বেশি অ্যাভেইলেবল, ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান কান্ট্রি গুলোতে ডেটা অ্যাভেইলেবিলিটি অনেক বেশি, তখন ওরা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচে জিডিপি হিসাব করতে পারে। ফাইন। এরপর আসেন এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল একটা অ্যাপ্রোচ। এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে
আপনার বলা যায় যে একটা ইকুয়েশন আমরা পাবো, এবং সেই ইকুয়েশনকে কাজে লাগাই আমরা ইকোনমিক্সের অনেক ব্যাখ্যা এবং অর্থনীতির অনেক ডাইনামিক্স বুঝতে পারবো। সো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা বেশ ইম্পর্টেন্ট, এইটাতে একটু ফোকাস করবেন আপনি। তো এই যে চ্যাপ্টারটা আজকে পড়াইতেছি একটু বলে নেই, এই চ্যাপ্টারের যেই টপিকগুলো আপনারা পাবেন কাজী ইকবাল স্যারের যে বইটা ম্যাক্রো ইকোনমিক্স আপনাদের গুগল ক্লাসরুমে দেয়া আছে ওই বইটার মধ্যে। ঠিক আছে, আবারও বলছি, কাজী ইকবাল ম্যাক্রো ইকোনমিক্স এরকম একটা বই আপনার গুগল ক্লাসরুমে দেয়া আছে। ওই বইটার মধ্যে আজকের ক্লাসের টপিকগুলোর বেশিরভাগই আপনি পাবেন, এবং আপনাদের একটা ওই যে কোর্স কন্টেন্টস এর পিডিএফ আছে, ওখানেও লেখা আছে যে কোন এই চ্যাপ্টারটা কোথায় কোথায় পাওয়া যাবে। সেই জায়গাগুলো থেকে আপনারা একটু রিভিউ করে দেখে নিন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার লেকচার যদি আপনারা এখন পর্যন্ত কোনো জায়গায় কনফিউজ থাকেন তাহলে ওই বইটা আপনি দেখে নেবেন। চলেন শুরু করি। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, এটা বোঝার জন্য আমরা একটা গল্প বলবো। গল্পটা কাজী ইকবাল স্যারের বইতেও আছে। গল্পটা হচ্ছে রবিনসন ক্রুসোর। রবিনসন ক্রুসোর নাম আপনারা শুনছেন, কেউ কি আমাকে মনে করা দিতে পারবেন গল্পটা কি ছিল? একটা দ্বীপে যে আটকে পড়ে না স্যার ও? হ্যাঁ হ্যাঁ, তারপরে কিভাবে আটকা পড়ে, তারপর কি হয়? দ্বীপে আটকে পড়ে দ্বীপে কিভাবে ও জীবনযাপন করে এটার বিষয় নিয়ে মানে গল্পটা। হ্যাঁ, গুড, ভেরি গুড, আপনাদের মনে আছে। তা আমরা রবিনসন ক্রুসোর গল্প দিয়ে একটা দেশের অর্থনীতি বোঝার চেষ্টা করব ছোট্ট করে। তো রবিনসন ক্রুসো একজন অ্যাডভেঞ্চারার ছিল, যে হইতেছে বাড়ি থেকে পালায় যে জাহাজে করে বিভিন্ন দেশে যাইতে শুরু করে, এবং একটা পর্যায়ে ঝড়ের কবলে পড়ে তার জাহাজ একটা দ্বীপে আটকায় যায়, মানে জাহাজে সবাই মারা যায় প্রায়, সে একাই বেঁচে থাকে, এবং একটা দ্বীপের মধ্যে তাকে 28 বছর কাটাইতে হয়। তো এই 28 বছর সে কিভাবে কাটাইছে এবং ওই দ্বীপের মধ্যে সে কিভাবে একটা অর্থনীতি দাঁড় করায় ফেলছে, সেইটা আজকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। তো যখন রবিনসন ক্রুসো একটা দ্বীপে আটকাইছে, প্রথমতই তার কিছু খাবার প্রয়োজন। তো দ্বীপের মধ্যে যে খাবারগুলা পাওয়া যায় স্বাভাবিকভাবে এগুলা হইতেছে বিভিন্ন ধরেন মৎস্য সম্পদ, বা হইতেছে এই যে এরকম নারিকেল গাছ, এই টাইপের খাবার দাবার এই দ্বীপের মধ্যে সচরাচর পাওয়া যায়। এই জিনিসগুলাকে আমরা বলি কনজামশন গুডস। খেয়াল করেন, এই নামটা মনে রাখেন, এগুলাকে বলা হইতেছে কনজামশন গুডস। মানে এর মধ্যে শুধু খাদ্যপণ্য থাকবে তা না, রবিনসন ক্রুসোর গল্পের খাতিরে বুঝাইতেছি যে সরাসরি ভোগ করা যায় যেগুলা, যেমন এরকম ফিশ বা কোকোনাট, বা হইতে পারে কাপড় চোপড়, যে দেশে ধরেন কাপড় চোপড় বানানো হয়, কলম বানানো হয়, সব জিনিসই আসলে কনজামশন, মানে সরাসরি ভোক্তা যা ভোগ করে এগুলোকে বলা হয় কনজামশন। এখন রবিনসন ক্রুসোর যে অর্থনীতি, সেই অর্থনীতির কনজামশন গুড হইতেছে এরকম মাছ আর হইতেছে নারিকেল। ঠিক আছে, তো সহজে মনে রাখেন, প্রথমে তার অর্থনীতি যে উপাদানটা সে তৈরি করলো সেই উপাদানটা হইতেছে খাদ্যপণ্য বা কনজামশন গুডস। সেকেন্ডলি, এই লোকটা যে মাছ ধরতে গেছে বা নারিকেল পাড়তে গেছে, তার জন্য তার কিছু উপাদান প্রয়োজন হয়েছে, মেশিনারি। যেমন এই যে সে কাঁকড়া ধরছে, কাঁকড়াটা ধরছে একটা বর্ষা দিয়ে, ঠিক আছে, বা হইতেছে একটা এর আগের ছবিটায় খেয়াল করছিলেন হয়তো যে একটা হারপুন, ঠিক আছে, এই যে হারপুন দিয়ে সে হইতেছে মাছ ধরছে। তো এখন এই জিনিসটা কিন্তু তাকে বানাইতে হয়েছে, কারণ প্রথম দিকে সে এক দ্বীপে যাওয়ার পরে হাত দিয়া মাছ ধরতে অনেক চেষ্টা করছে, বা হইতেছে নিজের জামা কুইলা ওইটা দিয়া কোনোভাবে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তো একটা পর্যায়ে দেখছে যে এরকম কোন একটা মেশিন যদি তার কাছে থাকে, হ্যাঁ, একটা টুলস তার কাছে থাকে, তাইলে মাছ ধরতে সুবিধা হয়, এবং এই জিনিসটা তাকে অনেক দিন পর্যন্ত সার্ভিস দিবে। খেয়াল করেন কি বলছি, যে এই যে একটা হারপুন বা বর্ষা বা তীর, এই জিনিসগুলা হইতেছে এক ধরনের টুলস মেশিনারিজ, যেটা আপনাকে ওই যে কনজামশন প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করবে, অনেক দিন পর্যন্ত আপনাকে একটা সার্ভিস দিবে। কি সার্ভিস দিবে? যে এই প্রোডাক্ট ব্যবহার করে, এই এই যে ক্যাপিটাল গুড, এটাকে ব্যবহার করে আপনি অন্যান্য পণ্য তৈরি করতে পারবেন, খাদ্যপণ্য বা অন্যান্য জিনিস তৈরি করতে পারবেন। সেই ধরনের টুলস মেশিনারিজকে বলা হইতেছে ক্যাপিটাল গুডস। এবং যেহেতু আমরা একটু আগে বললাম যে এই জিনিসটা অনেকদিন পর্যন্ত তাকে সার্ভিস দিবে, এই কারণে আমরা বলতেছি ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল গুডস এর আরেকটা নাম হচ্ছে ইনভেস্টমেন্ট গুডস। তো যেই জিনিস আপনাকে ফিউচারে সার্ভিস দিবে, ঠিক আছে, আপনাকে অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করবে অ্যাজ এ টুলস, ইকুইপমেন্টস এন্ড মেশিনারিজ, সেই জিনিসটাকে আমরা বলতেছি ইনভেস্টমেন্ট গুডস। ফাইন, এতটুকু বুঝছেন আশা করি। আপনারা এই ছবির লোকটাকে কি চিনেন কেউ? টম হ্যাঙ্কস। হ্যাঁ, টম হ্যাঙ্কস এর একটা বিখ্যাত ফিল্ম থেকে এই ছবিটা নেওয়া। ওই ফিল্মের নাম বলতে পারবেন? কাস্টাওয়ে।
হ্যাঁ, গুড, অনেকেই দেখছে দেখি। কাস্টাওয়ে, কাস্টাওয়ে নামে একটা ফেমাস ফিল্ম আছে, ওইটার মধ্যে টম হ্যাঙ্কস এরকম বিমান বিধ্বস্ত হয়ে একটা দ্বীপে আটকায় পড়ে, সেখানে তারপরে সে কিভাবে জীবনযাপন করে ওইটা নিয়ে কাহিনী, অনেকটা রবিনসন ক্রুসোর মতো কাছাকাছি হয়তো যাবে, বা তার চেয়েও ভালো স্টোরি, ইন্টারেস্টিং। ওকে, এরপর আসেন রবিনসন ক্রুসোর গল্পে যেটা পাওয়া যায় যে সে যেই দ্বীপে আটকা পড়ে, এই দ্বীপের একটা অংশে থাকে কিছু জঙ্গলি মানুষ, যে জঙ্গলি মানুষরা হইতেছে ক্যানিবল, ক্যানিবল বা মানুষ খেকো, ঠিক আছে, এরা মানুষ খায়। তো এরকম হিংস্র প্রজাতির একটা মানুষের হাত থেকে বাঁচার জন্য রবিনসন ক্রুসো যেটা করলো, সে কিছু এরকম মেকানিজম ডেভেলপ করলো। সে এরকম তার কাটা দিয়া আটকানোর চেষ্টা করলো বর্ডার, বিভিন্ন জায়গায় তার বাসস্থানের আশেপাশে ফাঁদ দেওয়ার চেষ্টা করলো নিজেকে বাঁচানোর খাতিরে। তো এখন এই যে জিনিসটা সে উৎপাদন করছে, বা ধরেন এই যে জিনিসটা সে বানাইলো, এইটা আসলে শুধু তাকে একা হেল্প করবে ব্যাপারটা এরকম না। তার এই এলাকার ভিতরে, যে এলাকাটার মধ্যে সে এই জিনিসগুলো বানাইছে, এই এলাকার ভেতরে যদি আরো মানুষ আপনি রাখেন, অথবা আরো যত প্রাণী টানীরা আছে, তাদের সবার জন্যই সমানভাবে এই জিনিসটা একটা সিকিউরিটি দিবে। ব্যাপারটা বুঝেন? তাইলে যদি কোনো দেশের এমন প্রোডাক্ট থাকে যেটা কমন গুডস, মানে সবাই সমানভাবে সেই উৎপাদন থেকে, মানে সেই প্রোডাক্ট বা সার্ভিস থেকে সমানভাবে সার্ভিস পায়, তাইলে এইগুলাকে বলা হইতেছে পাবলিক গুডস। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই পাবলিক গুডস হইতেছে এই যে ফেন্স তৈরি করা বা হচ্ছে ট্র্যাপ তৈরি করা। তো আমাদের দেশগুলাতে এরকম পাবলিক গুডস কি আছে আপনি চিন্তা করেন। আমাদের যে ধরেন পুলিশ বাহিনী, মিলিটারি, তারপরে হইতেছে ধরেন আমাদের রাস্তাঘাট, আমাদের ব্রিজ, কালভার্ট, ল্যাম্প পোস্ট, এই যে জিনিসগুলা কমন প্রপার্টি, ঠিক আছে, এগুলা এগুলা ইকোনমির একটা বড় সেক্টর, এগুলাকে বলা হয় পাবলিক গুডস। এবং পাবলিক গুডস এর পেছনে খরচ করে কে বলেন তো? পাবলিক গুডস এর জন্য খরচ কারা করে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট করে। সো এই কারণে এগুলাকে বলে গভর্নমেন্টের খরচ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো রবিনসন ক্রুসোর ইকোনমিতে যেহেতু সে নিজেই সরকার, নিজেই বাসিন্দা, এই কারণে এইখানে পাবলিক মানে গভর্নমেন্ট বলতে সে নিজেই, এবং তার এই ফেন্স এবং এগুলাই হচ্ছে পাবলিক গুডস। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা উপাদান পাইলাম, যে প্রথমে সে তৈরি করছে কনজাম্পশন গুড, তারপরে সে তৈরি করছে ইনভেস্টমেন্ট গুড, এরপরে সে তৈরি করছে পাবলিক গুড। এই তিনটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটা হচ্ছে সে একটা পর্যায়ে একজন লোক, আরো একটা লোক ওই জাহাজ ভেঙে এই দ্বীপে এসে আটকায় পড়ে, তার নাম হইতেছে মিস্টার ফ্রাইডে। তো মিস্টার ফ্রাইডের আলাদা কিছু স্কিল ছিল। রবিনসন ক্রুসো যেই মানে কাজ করতে পারতো না, এই মিস্টার ফ্রাইডে সেই কাজ করতে পারতো, যেমন গাছে ওঠা, নারিকেল পায়রা নিয়ে আসা, এরকম কিছু কাজ সে পারতো। তো এই যে আইডিয়াটা যে এই লোকটা কিছু কাজ করতে পারে রবিনসন ক্রুসো, আবার এই লোকটা ভিন্ন ধরনের কাজ করতে পারে, এটা আমরা গত ক্লাসের চ্যাপ্টার গুলোর মধ্যে পড়ছি যে ভিন্ন ভিন্ন দেশের যদি ভিন্ন ভিন্ন প্রোডাক্টে এফিসিয়েন্সি থাকে, তারা নিজেদের মধ্যে ট্রেড করে, ট্রেড করলে দুইজনেরই লাভ হয় বাণিজ্য করার মাধ্যমে। তো এই যে ছোট্ট ইকোনমি রবিনসন ক্রুসোর ছোট্ট দ্বীপ, এই দ্বীপের মধ্যে এই লোকটা একটা জিনিসে এফিসিয়েন্ট, এই রবিনসন ক্রুসো আরেকটা প্রোডাক্টে ধরেন এফিসিয়েন্ট, সে মাছ ধরতে ভালো। তো দুইজন যদি দুই কাজে স্পেশালাইজ করে এবং নিজেদের মধ্যে আদান প্রদান করে, তাইলে নতুন ধরনের যে পণ্য পাওয়া যায়, এই পণ্য বা এই ইকোনমির যে কম্পোনেন্ট, সেটাকে বলা যায় এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট গুডস। তাহলে 4 ধরনের কম্পোনেন্ট আমরা পাইলাম এই ছোট্ট অর্থনীতিতে। একটা হইলো কনজাম্পশন গুডস, তারপর হইলো ইনভেস্টমেন্ট গুডস, তারপর পাইলাম পাবলিক গুডস, আর একটা পাইলাম এক্সপোর্ট ইম্পোর্ট গুডস। এই যে এটা বুঝি নাই স্যার। কোনটা কি বুঝেন নাই বলেন? স্যার এক্সপোর্ট ইম্পোর্ট করছে স্যার, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের কনসেপ্টটা কেন আসতেছে? এখানে দুইজনই তো প্রডিউস করতেছে নিজেদের জন্য। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন তারা দুজন যে দ্বীপে আসছে, এবার দ্বীপটাকে তারা দুইজন ভাগ করে নিছে, ঠিক আছে, দ্বীপের মধ্যে দুইজন বাসিন্দা, দুইজন দুই অঞ্চলে থাকতেছে, ঠিক আছে, নিজেদের মতো করে নিজেরা বাড়ি বানায় নিছে। আমরা যেটা চিন্তা করতেছিলাম, আমরা তো শুধু রবিনসন ক্রুসোর ইকোনমি বাইর করতেছি, তাই না? তো এখন রবিনসন ক্রুসোর জন্য এই লোকটা হইতেছে আরেকটা দেশ, দ্বীপের একটা অংশ, এটা হইতেছে ওই মিস্টার ফ্রাইডের দেশ। এভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে আমরা শুধু বের করতেছি রবিনসন ক্রুসোর অর্থনীতি কেমন। রবিনসন ক্রুসোর অর্থনীতির মধ্যে কনজাম্পশন গুডস ছিল, ইনভেস্টমেন্ট গুডস ছিল, তারপর পাবলিক গুডস ছিল। এরপরে ফ্রাইডে আসার পরে ফ্রাইডের সাথে যখন সে আদান প্রদান করলো, তখন তার একটা এক্সপোর্ট ইম্পোর্টের সম্পর্ক তৈরি হইলো। মানে এটা আমরা ছোট গল্প, তো ছোট গল্প দিয়ে দেশের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করতেছি। তো একটা দেশের জন্য ব্যাপারটা এরকম, দেশ তার নিজের ভিতরে
কিছু কনজাম্পশন প্রোডাক্ট উৎপাদন করে, কিছু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট উৎপাদন করে, কিছু থাকে তার পাবলিক গুডস, এবং বাইরের দেশের সাথে যখন আদান প্রদান করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, সেটা হচ্ছে দেশের আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর। ঠিক আছে, তো এই চারটা সেক্টরের সমন্বয় আসলে দেশের মোট উৎপাদন বা দেশের মোট ইনকামের যে জেনারেটিং যে সোর্স গুলা, এগুলাই আসলে পাওয়া যায়। এই চারটা সেক্টরের সমন্বয় হচ্ছে দেশের মোট অর্থনীতি। ব্যাপারটা কি বুঝছেন? মানে গল্পটাকে আসলে রূপক অর্থে আমরা মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে মিলাইতে চেষ্টা করতেছি বুঝার সুবিধার্থে, মানে একেবারে লিটারাল সেন্সে গল্পটাকে নিলে চলবে না। এবার আসেন তাহলে দেশের যেই চারটা মূল সেক্টর, যেই চারটা সেক্টরের উপর হচ্ছে আমার অর্থনীতি, বা আমার অর্থনীতির সমন্বয় হচ্ছে এই চারটা সেক্টর, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে বলতেছি ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি। তো দেখেন, ন্যাশনাল ইনকাম আইডেন্টিটির মধ্যে ওয়াই একটা ভেরিয়েবল, এরপর হচ্ছে CIGNX, কোনটার মানে কি আমি একটু বলে দিই। এতক্ষণ আপনারা যা দেখছেন অলরেডি আপনারা বুঝে ফেলছেন। দেখেন, ওয়াই মানে হইতেছে জিডিপি বা টোটাল আউটপুট প্রোডাকশন। ঠিক আছে, তাহলে একটা দেশের টোটাল প্রোডাকশন বা টোটাল আউটপুট বা জিডিপি, জিডিপি কিসের সমন্বয়? জিডিপি হবে এই চারটা জিনিসের সমন্বয়। প্রথমে থাকবে কনজাম্পশন এক্সপেন্ডিচার, তারপরে থাকবে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, তারপরে থাকবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এরপরে থাকবে নেট এক্সপোর্টস। এই চারটা জিনিসকে যোগ করলেই পাওয়া যাবে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে একটা দেশের জিডিপি। ওকে, সো রবিনসন ক্রুসোর মতোই একটা দেশ যত কনজাম্পশন প্রোডাক্ট উৎপাদন করে, ঠিক আছে, সো যত ধরনের কনজাম্পশন প্রোডাক্টস আছে আপনার, RMG, এগ্রিকালচার, ICT, আদার সব সার্ভিসেস, সব মিলায়া যত টাকার প্রোডাকশন সার্ভিস উৎপাদন হয়, এই জিনিসটাকে বলা হইতেছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। সেকেন্ডলি হচ্ছে যত ক্যাপিটাল গুডস অ্যান্ড সার্ভিস, টুলস অ্যান্ড মেশিনারিজ একটা বছর উৎপাদন করি আমরা, সেগুলাকে বলা হইতেছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট পাবলিক গুডস এর জন্য যত খরচ করে সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এন্ড ফাইনালি নেট এক্সপোর্ট, আপনার যে উৎপাদনের মাধ্যমে আপনি ফরেন কারেন্সি পাচ্ছেন, মাইনাস হচ্ছে আপনি যে টাকার পণ্য আমদানি করতেছেন। এই হচ্ছে আপনার মোট অর্থনীতি। দিস ইজ ইয়োর ওভারঅল ইকোনমিক ইকুয়েশন। এখন বলেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? স্যার নেট এক্সপোর্ট তো মাইনাসও হইতে পারে। হ্যাঁ, ট্রু, ভেরি ট্রু, নেট এক্সপোর্ট মাইনাসও হইতে পারে। আমরা একটু পরে যে আলোচনা করব সেখানে নেট এক্সপোর্ট নেগেটিভ কেমনে হয় সেটা দেখাবো। ওকে, সো ক্লাসের সেকেন্ড অংশে যাব, তার আগে আমি একটু 2 মিনিট ব্রেক নেই। টানা যেহেতু কথা বলছি, আপনারাও একটু ব্রেনটাকে ঠান্ডা করেন 2 মিনিট, তারপর আমরা আবার নেক্সট অংশে যাব, কম্পোনেন্টস অফ জিডিপি। ওকে, যারা এখনো রিনেম করে নাই সিয়ার, সবাইকে একটু বলো, ঠিকভাবে রিনেম না করলে কিন্তু অ্যাটেন্ডেন্স আসবেন। আসসালামু আলাইকুম স্যার।
ওকে, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, জয় বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে যে শুরু থেকে বলছিলেন স্যার ইন্টারমিডিয়েট গুডস যেগুলো হচ্ছে একটা ফিনিশ গুড তৈরির জন্য ব্যবহার করা হয়। তো হ্যাঁ ওইটা প্রথমে বলছিলেন যে ওইটা হচ্ছে মেইন জিডিপি তে অ্যাড হয় না ওই ইন্টারমিডিয়েট গুডস গুলা। হ্যাঁ যেমন একটা হচ্ছে এক্সাম্পল দিছিলেন পিৎজার মানে পিৎজার মধ্যে যে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলা বা এলিমেন্টস গুলা ইউজ করি। হুম কিন্তু স্যার পরে ভ্যালু এডেড যে অ্যাপ্রোচ এখানে যে সিস্টেমটা বলছেন এইখানে কি সে ইন্টারমিডিয়েট গুডস একটা কাউন্ট হয়? না, এই যে এইখানে এই ভ্যালুয়েটেড অ্যাপ্রোচের সুবিধাই এটা। ভ্যালুয়েটেড অ্যাপ্রোচটা এই কারণে ব্যবহার করা হয় যাতে করে ডাবল কাউন্টিং না হয়। ঠিক আছে, ভ্যালুয়েটেড অ্যাপ্রোচটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটা ডাবল কাউন্ট সৃষ্টি না করে। দেখো তোমাকে দেখাই। আচ্ছা, এই যে যখন তুমি ইয়ে করতেছো, যে ভ্যালুয়েটেড অ্যাপ্রোচ আনতেছো, তুমি দেখতেছো যে যখন ফ্লাওয়ার প্রডিউসড হইতেছে তখন তোমার 10 টাকার ভ্যালু যোগ হইতেছে, তাই না? তো তুমি কিন্তু এখানে এই প্রত্যেকটা স্টেপের ভ্যালু আলাদা আলাদা করে হিসাব করে দেখতেছো 60 টাকা, এবং এই 60 টাকা কিন্তু তোমার প্যাকেট অফ ব্রেডের দামের সমান, তাই না? তুমি কিন্তু ডাবল কাউন্ট এখানে করতেছো না। মানে জিনিসটা হলো, যদি এমন হইতো যে তুমি প্যাকেট অফ ব্রেডের দাম 60 টাকা ধরছো, আবার যেই ফ্লাওয়ার তুমি ব্রেড বানাইতে ব্যবহার করছো ওইটার দাম 30 টাকা ধরছো, আবার ধরো তুমি যে হুইটটা কিনছো এই হুইটের দাম 20 টাকাও ধরছো, তাহলে 60 30 90 20 110, ঠিক আছে, 50 কত হইলো, 160 টাকা দাম হয়ে আসতো। মানে এই জিনিসগুলাকে যদি তুমি যোগ করতা তখন ডাবল কাউন্টিং হইতো, যে ব্রেডের পাশাপাশি আমরা এই ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালু গুলাকেও হিসাব করছি, তাইলে ডাবল কাউন্টিং হইতো। কিন্তু আমরা ভ্যালুয়েটেড অ্যাপ্রোচে কি করতেছি, প্রত্যেকটা স্টেজের এক্সট্রা ভ্যালু এডিশন কত, প্রথম স্টেজে 20 টাকার ভ্যালু এডেড হয়েছে, তারপরে 10, তারপর 20 এবং ফাইনালি 10, তাহলে মোট ভ্যালু এডিশন আসলে 60 টাকা, এবং ওইটাই দেখা যাচ্ছে প্যাকেট অফ ব্রেডের সমান, তাহলে ডাবল কাউন্টিং হয় নাই। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? স্যার তাহলে মানে এটা তো সবসময় প্যাকেট অফ ব্রেডের সমান হবে এরকম তো কথা না। হ্যাঁ, মানে এরকমই ভিন্ন তো হবে। হতে পারে নাকি? ভ্যালুয়েটেড অ্যাপ্রোচে অলওয়েজ তাই হবে। তুমি যদি যে কোনো একটা ইন্ডাস্ট্রি নাও, যে কোনো একটা ইন্ডাস্ট্রির ফাইনাল যে তোমার সেলিং প্রাইস, যে ফাইনাল প্রোডাক্টটা পাওয়া যাবে, যে এটা হচ্ছে এক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টের সেলিং প্রাইস এবং এভাবে হিসাব করা টোটাল ভ্যালু এডিশন, এই দুইটা সবসময় সমান হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল স্যার এখানে। সেই যে বলো। এখানে যে টোটাল হুইট প্রোডাকশন হয়েছে এই হুইট প্রোডাকশনে আমি তো কিছু এক্সপোর্টও করতে পারি, ওই ক্ষেত্রে ওইটা কিভাবে কাউন্ট হবে? সেটা আলাদা, ওটা আলাদাভাবে কাউন্টেড হবে। এক্সপোর্ট এখানে আমরা যেরকম দেখাইছি না, কয়েকটা ইন্ডাস্ট্রি সেক্টর, ঠিক আছে, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তো ইন্ডাস্ট্রি 1, ইন্ডাস্ট্রি 2, ইন্ডাস্ট্রি 3, এভাবে অনেকগুলা সেক্টর আমরা আনছি। প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা ভ্যালু এডিশন এখানে নিয়ে আসবো। তো সেখানে যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্টেড হয় তাহলে ওইটা আলাদা ইন্ডাস্ট্রিতে চলে যাবে, তখন ওই ইন্ডাস্ট্রির ভ্যালু এডিশনের মাধ্যমে সেটা এই গ্রস ভ্যালু এডেড মধ্যে যোগ হবে। একই ইন্ডাস্ট্রির ভ্যালু আরেকটার মধ্যে যাবে না। হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার কিছু ওরা কনজিউমও করে স্যার, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি হচ্ছে প্রোডাকশন করলাম 100 টন, আমি হচ্ছে যেটা 20 সে টন নিজেরা কনজিউম, কনজিউম করলাম। সেটা যদি সে নিজে কনজিউম করে তাহলে তো আমার এই যেটা আমি এখানে লিখেই দিচ্ছি, দেখো এটা সেলিং প্রাইস, ওটা তো আর তাহলে সেলিং প্রাইসের ভিতরে আসবে না, কনজাম্পশন হয়ে গেছে, ওটা শেষ। ওইটা জিডিপি তে হিসাব করার উপায় কি তুমি বলতেছো? আচ্ছা, ওটা জিডিপি তে হিসাব করার আলাদা উপায় আছে, মানে এইটার ভেতরে তখন এটা আসতেছে না, ডিফারেন্টলি ক্যালকুলেশন করা হবে, তখন আলাদা কনজাম্পশনকে ভিন্নভাবে হিসাব করা হবে, তার যে উৎপাদন খরচ এবং মোট উৎপাদন মূল্য সেইভাবে হচ্ছে এখান থেকে আলাদা করে সেটা হিসাব করা হবে। আর কোনো প্রশ্ন আছে? জি স্যার বুঝছি। স্যার এখানে আপনার এই ভ্যালু এডিশনটা আর হচ্ছে আপনার এন্ড যে প্রোডাক্টটা, এই দুইটার হচ্ছে আমার ভ্যালুটা হচ্ছে সেম আসছে 60 করে, তাই না? জি, কিন্তু স্যার আপনি তো একদম শুরুতে ফার্মার যখন হচ্ছে প্রডিউসটা করে তখন হ্যাঁ ওইখানে আপনি 20 - 0 দিছিলেন, অর্থাৎ ওইখানে আমার কোনো কিছু হ্যাঁ, কাউন্ট করি মানে ওখানে আমরা মানে হিসাবটা কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, মানে একটা জায়গা থেকে তো হিসাবটা শুরু করতে হবে। সেই সুবিধার্থে আমরা ধরে নিছি যে ফার্মারের প্রোডাকশন কস্টটা আমরা এখানে আনবো না, মানে ওটাকে নেগলিজিবল ধরছি, ক্লোজ টু জিরো। ফার্মার প্রোডাকশন কস্টটাকে ক্লোজ টু জিরো ধরে দেখাইছি যে একজন ফার্মার ইকোনমিতে 20 টাকার ভ্যালু অ্যাড করতেছে। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওকে। এবার আসেন কম্পোনেন্টস অফ জিডিপি। কম্পোনেন্টস মানে হইতেছে এই যে 4টা জিনিস আপনাদেরকে দেখাইলাম, মানে যেটা রবিনসন ক্রুসোর গল্প দিয়ে দেখাইলাম, এখন এটা বাস্তবে কেমন
সেভাবে সেটা ব্যাখ্যা করব যে আসলে একটা দেশের সি এর মধ্যে কি থাকে, আই এর মধ্যে কি থাকে, জি কি, এনএক্স কি, প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে ব্যাখ্যা করে দেখাই। ওকে, সো প্রথমে আসেন কনজাম্পশন এক্সপেন্ডিচার। কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে যে একটা দেশের হাউসহোল্ড মানে একটা দেশের যত জনসংখ্যা আছে সবাই মিলে কনজাম্পশন প্রোডাক্টস এর পেছনে যত টাকা খরচ করে সেটাই হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। তো কনজাম্পশন এক্সপেন্ডিচারের 3টা ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরি একটু খেয়াল করেন এখানে। প্রথমত যেটা সেটা হচ্ছে ডিউরেবল গুডস। ডিউরেবল গুডস হচ্ছে যে জিনিসটা লং টাইম লাস্ট করে, যেমন ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, ফার্নিচার, হোম অ্যাপ্লায়েন্স। একটা দেশের বর্ডারের ভেতরে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডিউরেবল গুডস উৎপাদন হয় সেটাই হচ্ছে এক্সপেন্ডিচার অন ডিউরেবল গুডস। এটা ওই সি আমরা একটু আগে যেটা দেখাইলাম কনজাম্পশন এক্সপেন্ডিচার, হ্যাঁ, এই সি এর একটা ক্যাটাগরি। খেয়াল করে রাখেন, আমরা বুঝাইতেছি সি। সি এর 3টা ক্যাটাগরি আছে। কনজাম্পশন এক্সপেন্ডিচার ইজ সামেশন অফ 3 ক্যাটাগরিজ। এই 3 ক্যাটাগরির মধ্যে প্রথমটা হইতেছে ডিউরেবল গুডস, সেকেন্ডটা হইতেছে এক্সপেন্ডিচার অন নন ডিউরেবল গুডস, যেমন ফুড, ক্লোদিং, ফুয়েল, ঠিক আছে, তারপর আপনি যে বাসায় ভাড়া থাকেন, এগুলো হচ্ছে নন ডিউরেবল কনজাম্পশন। থার্ড যে কনজাম্পশন আপনার সেটা হচ্ছে সার্ভিস, যেমন আপনি শিক্ষা, মেডিকেল সেবা, ট্রাভেলিং, হ্যাঁ, হেয়ার কাট, লন্ড্রি, যত ধরনের সার্ভিস পাওয়া যায়। সো দিজ আর অল টাইপ অফ কনজাম্পশনস। এই কনজাম্পশনের যে ভ্যালু, ধরেন এই বছর 2024-25 সালে যে পরিমাণ ইলেকট্রনিক্স উৎপাদন হয়েছে, ফার্নিচার, ফুড, ক্লোদিং, এডুকেশন, মেডিকেল, এই সমস্ত খাতের মার্কেট ভ্যালু যদি আমরা যোগ করি তাইলে পাবো টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রথমে যেই ভ্যারিয়েবলটা আছে সি, এই সি এর ভ্যালু হচ্ছে এই 3টা জিনিসের একটা বছরের মধ্যে টোটাল মার্কেট ভ্যালু। সেকেন্ড, ক্লোথিং কিভাবে স্যার নন ডিউরেবল হয়? স্যার এটা ডিউরেবল হতে পারে। বুঝি নাই কোনটা ক্লোথিংটা কিভাবে স্যার নন ডিউরেবল হয়? এটা তো নন ডিউরেবল, মানে এটা হচ্ছে শর্ট লিভড, তাই না? এটা তো মানে তোমার এই জিনিসটা হইতেছে ফুড নন ডিউরেবল, মানে এরকম না যে ফুডের মতো প্রতিদিনই শেষ হবে, এরকম না। মানে এটাকে তোমার কন্টিনিউয়াসলি রিনিউ করতে হয়। কিছু কাপড় চোপড় তুমি তো মানে 2 মাস পরতে পারো, 6 মাস পরতে পারো, তাই না? মানে একটা বছরের মধ্যে তোমাকে মাল্টিপল টাইম ক্লোদিংস চেঞ্জ করতে হয়, এই কারণে এটাকে নন ডিউরেবল বলতেছে। ফুয়েল তোমার রেগুলারলি শেষ হয়, রেগুলারলি আবার পারচেস করতে হয়, প্রত্যেক মাসে তোমাকে নতুন করে বাসা ভাড়া দিতে হয়, মানে 1 মাসের জন্যই তুমি বাসাটা মানে রেন্ট পাইতেছো টেকনিক্যালি। সো এইভাবে করে যে জিনিসগুলো আসলে কন্টিনিউয়াসলি রিনিউ করতে হয় সেগুলোকে বলতেছে নন ডিউরেবল। আর ডিউরেবল হইতেছে যেটা অনেক লম্বা সময় ধরে থাকে, মোটামুটি প্রত্যেকটারই কয়েকটা অর্থ বছর পর পর তুমি এটাকে চেঞ্জ করবা, এমন যদি হয় কয়েক অর্থ বছর যাবে একটা প্রোডাক্ট দিয়ে, তাইলে সেটা হইতেছে ডিউরেবল গুডস। তো ওই নির্দিষ্ট অর্থ বছরে নতুন করে কি পরিমাণ ডিউরেবল গুডস তৈরি হয় বা মানুষ খরচ করে সেইটা হইতেছে এক্সপেন্ডিচার অন ডিউরেবল। ওকে, ইলেকট্রনিক্স তো স্যার নন ডিউরেবল হতে পারে স্যার। এগুলা কিছু কিছু ইলেকট্রনিক্স রেগুলার। ইলেকট্রনিক্স, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা ধরো স্মার্টফোন কিনছো, তুমি একটা ওভেন কিনছো, রেফ্রিজারেটর কিনছো, এই ধরনের ইলেকট্রনিক্স মানুষ কয় বছর পর চেঞ্জ করে? আমার বাসার রেফ্রিজারেটর 25 বছর ধরে চলতেছে, তাই না? এগুলা ন্যাচারালি ডিউরেবল। এগুলো টেকনিক্যালিটি নিয়ে এত কনফিউজ হওয়ার কিছু নাই, আমরা জানি কোনটা ডিউরেবল কোনটা নন ডিউরেবল। ব্যতিক্রম কখনো উদাহরণ না, স্বাভাবিকভাবে যেগুলা ডিউরেবল সেটাগুলো এখানে দেয়া হয়েছে, স্বাভাবিকভাবে যেটা নন ডিউরেবল সেটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এখন তুমি যদি বলো যে ভাই আমি তো স্যার একটা পাঞ্জাবি পরতেছি সেই 2005 সাল থেকে এখন পর্যন্ত পরি, একটা শার্ট পরতেছি সেই ইন্টারমিডিয়েট থেকে এখন পর্যন্ত পরি, তাহলে তো এটা আমার ডিউরেবল গুড ছিল। হইতে পারে, এগুলো ব্যতিক্রম কেস ঠিক আছে, বাট ন্যাচারালি আমরা ক্লোদিং কে নন ডিউরেবলই হিসেবেই বুঝি। প্রত্যেক বছরই মানে স্বাভাবিকভাবে গড়ে মানুষ কয়েকবার ক্লোদিং চেঞ্জ করতে হয় মানুষের, এই জন্য এটা নন ডিউরেবল, এটা বুঝাই যায়। সো টেকনিক্যালিটি নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। আচ্ছা, এরপর আসো সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। একটু খেয়াল করবা এখানে বলা হয়েছে গ্রস। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওখানে জনগণ কি পরিমাণ কনজিউম করবে ওইটার হিসাব করব নাকি কি পরিমাণ টোটাল উৎপাদন হচ্ছে ওইটার হিসাব করব? না, ওই যে মার্কেট ভ্যালু, যেহেতু জিডিপি যেহেতু মার্কেট ভ্যালু, একটা বছরে এই ধরনের প্রোডাক্ট কি পরিমাণ মানুষ খরচ করছে, মানে আমার ওই টাকার ভ্যালুটা লাগবে যে এই ধরনের পণ্যের পেছনে ওভারঅল 1 বছরে মানুষ কয় টাকা খরচ করছে, এই ধরনের পণ্যের পেছনে ওভারঅল 1 বছর মানুষ কয় টাকা খরচ করছে, এই ধরনের পণ্যের পেছনে কত খরচ করছে, সেইটা হচ্ছে তোমার কি বলে কনজাম্পশন এক্সপেন্ডিচার।
যেটা মানে স্যার উৎপাদন তুমি বলতেছো যে হ্যাঁ তোমার আমি লাইন অফ কোশ্চেনটা বুঝছি যে হইতে পারে যে এখানে এক্সট্রা উৎপাদন হয়েছে, তাইলে সেটা কই যাবে, তাই তো? জি স্যার ওইটাই। হ্যাঁ, এটা আসতেছে, একটু পরেই আসবে, এইখানেই আসবে, দেখো। এখন আসো, সো এই যে তোমার সেকেন্ড ক্যাটাগরি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে আয়, হ্যাঁ, গ্রস মানে হইতেছে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অফ আ কান্ট্রি ইন আ ইয়ার। এটার মধ্যেও তিনটা ক্যাটাগরি আছে। প্রথমটা হইতেছে বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্ট, বা এটার আরেকটা নাম হইতেছে নন রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। এর মধ্যে থাকবে মেশিনারিজ, ইকুইপমেন্টস, প্লান্টস, টুলস, অর্থাৎ সরাসরি প্রোডাকশন প্রসেসে বিজনেস গুলার জন্য যেই জিনিসগুলা লাগে, যেই টুলস ইউজ করে সরাসরি তোমার উৎপাদন করা হয়, এগুলোকে বলা হইতেছে বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্ট বা নন রেসিডেন্সিয়াল। আরো কিছু ইনভেস্টমেন্ট আছে, যেমন নতুন করে একটা বাড়ি কেনা বা অ্যাপার্টমেন্ট কিনা বা ওয়্যার হাউস বা স্টোরস, এই ধরনের জিনিসকে বলা হয় রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট মনে রাখবা, ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জিনিস তুমি এই মুহূর্তে খরচ করতেছো, কিন্তু এটার সার্ভিস তুমি পাবা ফিউচারে বা সামনে একটা লম্বা সময় ধরে। লম্বা না হইলেও একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ইন ফিউচার তোমাকে সার্ভিস দিবে, এমন জিনিসের পেছনে খরচ করা হইলো ইনভেস্টমেন্ট। আবারও বলছি, ইনভেস্টমেন্ট ইজ সামথিং দ্যাট উইল গিভ ইউ বেনিফিট ইন ফিউচার, দ্যাট উইল গিভ ইউ সাম সার্ভিস ইন ফিউচার। ওকে, এখন এই জিনিসগুলা, এই যে টুলস এন্ড মেশিনারিজ তুমি এই বছর পারচেস করতেছো, এইটা ধরো কারেন্ট পিরিয়ড থেকে তোমার প্রোডাকশনে কাজে লাগতেছে, ইন ফিউচারও লাগবে। রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট, তুমি একটা বাড়ি কিনতেছো, সাপোজ এই বাড়িতে তুমি থাকবা আগামী 30, 40, 50 বছর ধরে, তোমাকে এটা সার্ভিস দিবে, তাহলে এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আবার তুমি একটা অ্যাপার্টমেন্ট কিনতেছো বা একটা ওয়্যার হাউস কিনতেছো তোমার বিজনেসের জন্য, বা একটা দোকান পারচেস করতেছো, ইট উইল গিভ ইউ আ সার্ভিস ফর ইন ফিউচার, তাহলে ইট ইজ আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। মজার বিষয় হচ্ছে, একটু আগে আমরা নন ডিউরেবল যে কনজাম্পশন ছিল, সেটার মধ্যে দেখছি হাউজিং সার্ভিসেস বা রেন্টেড অ্যাপার্টমেন্টস, অর্থাৎ ভাড়া বাসা, যেটা প্রত্যেক মাসে ভাড়া দিয়ে তোমার থাকতে হবে। ভাড়া যদি না দাও কিছুদিন পরে তোমার এটা থাকবে না, এই কারণে এটা হচ্ছে নন ডিউরেবল কনজাম্পশনের মধ্যে পড়ছে। কিন্তু যদি তুমি নিজে একটা বাড়ি কিনে ফেলো বা অ্যাপার্টমেন্ট কিনে ফেলো, ইট উইল গিভ ইউ আ সার্ভিস ফর আ লং টাইম, দ্যাট ইজ ওয়াই এটা রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্টের মধ্যে পড়তেছে। সো এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিটা শুধুমাত্র বিজনেসের জন্য না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষের জন্য খাটবে। থার্ডলি যে ক্যাটাগরি, সেটা হইতেছে চেঞ্জ ইন বিজনেস ইনভেন্টরিজ। একটু আগে যে প্রশ্নটা করলাম যে যদি এক্সট্রা প্রোডাকশন হয় তাইলে কি হবে, দেখো, ইনভেন্টরি বলতে আমরা ইকোনমিক্সে যেটা বুঝি সেটা হইতেছে আনসোল্ড ফিনিশ গুডস। প্রথমত, যে সেল করার জন্য রেডি ছিল, ফিনিশড ছিল, কিন্তু আনসোল্ড রয়ে গেছে, একটা অর্থ বছরের শেষে সেটা রয়ে গেছে। তারপরে গুডস ইন প্রসেস অফ প্রোডাকশন, যে আনফিনিশড উৎপাদন প্রক্রিয়ার মধ্যে ছিল এমন পণ্য। এবং আনইউজড বাট স্টক র মেটেরিয়ালস, যেটা তুমি উৎপাদনের জন্য র মেটেরিয়াল, কাঁচামাল মজুদ করে রেখেছো, যেটা দিয়ে তুমি উৎপাদন করবা, এই সমস্ত জিনিসের সমন্বয় হইল বিজনেস ইনভেন্টরি। ওকে, সো এমন যদি হয়, এখানে চেঞ্জ কেন লিখছি, বিজনেস ইনভেন্টরি যদি বেড়ে যায়, মানে এই যে আনসোল্ড প্রোডাক্ট বা আনফিনিশ প্রোডাক্ট বা র মেটেরিয়ালস এর যে স্টকটা আছে, এই স্টকের পরিমাণ যদি তোমার কাছে বেশি থাকে, ধরো গত বছর তোমার যত স্টক ছিল, এই বছর তার থেকে বেশি স্টক আছে, তার মানে এই স্টকটা তোমার ফিউচারে কাজে লাগবে, এটা দিয়ে তুমি ফিউচারে আর্ন করতে পারবা, প্রফিট পাবা। দ্যাট ইজ ওয়াই এই বিজনেস ইনভেন্টরি চেঞ্জটাকে বলা হয় পজিটিভ ইনভেস্টমেন্ট। মানে যত তোমার ইনভেন্টরি সাইজটা বড় হইতেছে, তত এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ভ্যালুটাকে বাড়াইতেছে। আর ইনভেন্টরি সাইজ যদি ছোট হয়, সেক্ষেত্রে তোমার এই বলা যায় গ্রস ইনভেস্টমেন্টের মধ্যে যে একটা কম্পোনেন্ট, এটার ভ্যালু ছোট হয়ে আসে। বোঝা যাইতেছে? সো ইনভেন্টরি আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট। এক্সেস প্রোডাক্ট যাই থাকবে সেটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে চলে আসবে। স্যার বোঝা গেছে? হ্যাঁ, বলেন। স্যার অনেক সময় তো এরকম হইতে পারে যে আমি যে র মেটেরিয়ালটা হচ্ছে ইম্পোর্ট করছি, ওই র মেটেরিয়াল দিয়ে হচ্ছে ওই বছরে আমি কিছু উৎপাদন করতে পারিনি, মানে অর্ধেক হ্যাঁ, ইউজ করছি, অর্ধেক হচ্ছে রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে। ওই সময় একটা ফাইনাল প্রোডাক্ট তো একটা অর্থ বছরে পাইলাম, হ্যাঁ, তো নেক্সট অর্থ বছরে তো ওইটা উৎপাদন কর, মানে ওইটা ইউজ করে আমরা আরেকটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট পাবো, তো এখানে কি ডাবল ক্যালকুলেশন হয়ে যাবে না তখন? না, মানে ডাবল ক্যালকুলেশন কেমনে হইলো, ধরো তুমি ইম্পোর্ট করছো কিছু কাঁচামাল, এর মধ্যে একটা অংশ তুমি কাজে লাগাইছো, কাজে লাগায় তুমি সেল করলা, ওইটা ওই বছরে তোমার উৎপাদনের মধ্যে চলে গেছে,
যেটা তোমার ইনভেন্টরিতে স্টক আছে সেটা দিয়ে তুমি নেক্সট ইয়ার উৎপাদন করবা, এটা তোমার নেক্সট ইয়ারের জন্য ইনভেস্টমেন্ট হিসেবে রয়ে গেছে, তাই না? এটা এখানে ডাবল কাউন্টিং কেমনে হয়? কিন্তু ওইটা তো স্যার আমার তুমি মানে কাজে লাগাই ফেলছো, মানে ওটা তো উৎপাদন শেষ। সম্ভব না। হ্যাঁ, বুঝি নাই কি? মানে যে জিনিসটা আমি হচ্ছে ইম্পোর্ট করছি হ্যাঁ, ওটা তো আমি উৎপাদন করতে পারতাম ওই অর্থ বছরে, তো ওই হিসাবে কি ওটা কাউন্ট হয় না? না না, তুমি উৎপাদন করতে পারতা কিন্তু করো নাই তো, ওটা তো মার্কেটে আসে নাই, তুমি তো এটা স্টকে রেখে দিছো, তোমার কাছেই আসছে এটা, ওটা তো বাজারে আসে নাই, তুমি কেমনে তার কাউন্ট করলা কিভাবে? ওটা তো তোমার কাছে ইনভেস্টমেন্ট ইনভেন্টরি হিসেবে রয়ে গেছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, যাই হোক, এরপর আসেন ডেপ্রিসিয়েশন, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ হইলো অবচয়। অবচয় মানে হইলো এই যে ক্যাপিটাল গুডস, মেশিনারি, এই মেশিনারি গুলো ধীরে ধীরে ওয়্যার আউট হয়। ওয়্যার আউট মানে হচ্ছে ক্ষয় হয়। যত আপনি ইউজ করবেন এগুলা রিপ্লেস করার প্রয়োজন হবে অথবা নতুন করে কেনার প্রয়োজন হবে। সো ক্যাপিটাল গুডস এর যে ওয়্যার আউট হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এটাকেই বলে ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশনের মাধ্যমে ক্যাপিটাল গুডস এর ভ্যালু ডিক্লাইন করে। যত ডেপ্রিসিয়েশন বা ক্ষয় হবে ক্যাপিটাল গুডস এর ভ্যালু তত ক্ষয় হবে। সো ডেপ্রিসিয়েশনের একটা সংজ্ঞা এভাবে বলা যায় যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দ্যাট ইজ ইউজড আপ ইন দ্য প্রসেস অফ প্রডিউসিং জিডিপি। জিডিপি উৎপাদন করতে গিয়ে যতখানি ক্যাপিটাল আপনি ইউজ আপ করে ফেলছেন, ক্ষয় করে ফেলছেন, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশনের সাথে ইনভেস্টমেন্টের সরাসরি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা এইটাকে বলি নেট ইনভেস্টমেন্ট, ঠিক আছে? নেট ইনভেস্টমেন্ট মানে অ্যাকচুয়ালি এই বছর নতুন করে আপনার কতখানি ইনভেস্টমেন্ট হইছে। একটা অর্থ বছরে অ্যাকচুয়াল নিউ ইনভেস্টমেন্টকে বলা হইতেছে নেট ইনভেস্টমেন্ট। এটা কিভাবে বের করব? এবছর মোট আপনি যত টাকা ইনভেস্ট করেছেন, অর্থাৎ ওই টুলস, মেশিনারিজ, বিজনেস ফিক্সড, হাউজিং, স্টোরেজ, ইনভেন্টরি, মোটমাট আপনার যে গ্রস ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে বাদ দিতে হবে ডেপ্রিসিয়েশন, যেটা ক্ষয় হয়ে গেছে। সো ক্ষয় হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকচুয়ালি যা ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি নতুন করে, সেটাই নেট ইনভেস্টমেন্ট। এখন এই নেট ইনভেস্টমেন্টের ভ্যালু নেগেটিভ হইতে পারে কিভাবে? হাউ ক্যান ইট বি নেগেটিভ বলেন তো? যদি হচ্ছে স্যার মানে বাইরে থেকে যদি ইনভেস্টটা করে মানে আমার দেশের না, জিডিপি এই যে ইকুয়েশন দেখেন, এইখানে দেখেন না, ইকুয়েশনে তো সব বুঝাই যায়। গ্রস স্যার ইনভেস্টমেন্ট ডেপ্রিসিয়েশন বেশি হলো স্যার। এক্স্যাক্টলি, সহজ হিসাব। যদি আপনার ডেপ্রিসিয়েশন এত বেশি হয় যে আপনার গ্রস ইনভেস্টমেন্টের মাত্রাকেও ছাড়ায় যায়, তাইলে হচ্ছে আপনার নেট ইনভেস্টমেন্ট নেগেটিভ হইতে পারে। তো এরকম কেস সাধারণত দেখা যায় না, এটা খুব রেয়ার কেস। ধরেন দেশে কোনো বড় কোনো দুর্যোগ যদি হয়, হ্যাঁ, অথবা কোনো বড় যুদ্ধের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন বা আপনার ক্যাপিটাল গুডস এর ক্ষয়ের যে পরিমাণটা এটা অনেক বেশি হইতে পারে। সেক্ষেত্রে আপনার নেট ইনভেস্টমেন্টটাও নেগেটিভে চলে আসতে পারে, যে আপনার নতুন করে ক্যাপিটাল গুডস, মেশিনারিজ, বিজনেস ফিক্স সবকিছু যা আসার কথা ছিল সেটা বরং কমে গেছে। এরপর আরেকটা ইকুয়েশন আছে এর সাথে সংশ্লিষ্ট ইম্পর্টেন্ট আরেকটা ইকুয়েশন, সেটা হচ্ছে যে একটা বছরের শেষে দেশের ক্যাপিটাল স্টক, ঠিক আছে, আমরা ক্যাপিটাল স্টকের হিসাবটা বের করি যে এক বছর শেষে এন্ড অফ দ্য পিরিয়ড দেশে মোট কত ক্যাপিটাল আছে। মোট ক্যাপিটাল বলতে বুঝাইতেছি ওই যে মোট মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্টস, ভেহিকলস, স্টোরেজ, ওয়্যারহাউস, অ্যাপার্টমেন্টস, ইনভেন্টরিজ, সব কিছু মিলায়া মানে দেশের মোট ক্যাপিটাল স্টক একটা বছর শেষে কত হয়। এটা বের করার উপায় হচ্ছে ওই বছরের শুরুতে ক্যাপিটাল স্টক কত ছিল, কত টাকার ক্যাপিটাল স্টক আমার ছিল এবং এর সাথে নেট ইনভেস্টমেন্ট কত যোগ হয়েছে। এটাই হচ্ছে আপনার ক্যাপিটাল এন্ড অফ দ্য পিরিয়ড। এখন আপনার নেট ইনভেস্টমেন্ট যদি পজিটিভ হয়, যে ধরেন এই বছরে আপনি যত গ্রস ইনভেস্টমেন্ট করছেন সেটা ডেপ্রিসিয়েশনের চাইতে বেশি, তাহলে আপনার একটা পজিটিভ নেট ইনভেস্টমেন্ট আছে। তাহলে একটা পজিটিভ ভ্যালু যখন এখানে যোগ হবে তখন এন্ড অফ দ্য পিরিয়ড আপনার মোটমাট ক্যাপিটাল স্টকটা আগের বছরের চাইতে, অর্থাৎ এই ভ্যালুর চাইতে এই ভ্যালুটা তখন বড় হবে যদি নেট ইনভেস্টমেন্ট পজিটিভ হয়। আর যদি এমন হয় ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা অনেক বড়, তাইলে এই নেট ইনভেস্টমেন্ট হয়ে যাবে নেগেটিভ। এইখানে যদি নেগেটিভ ভ্যালু আপনি বসান তাহলে এন্ড অফ দ্য পিরিয়ড যেই ক্যাপিটাল এটা হয়ে যাবে ছোট, আগের বছরের যে ক্যাপিটাল ছিল তার চাইতে ক্যাপিটাল এন্ড অফ দ্য পিরিয়ড কম হবে বা ক্যাপিটাল স্টক আগের চেয়ে কমে আসবে। এটা এখানে আমি লিখেও দিছি, আপনারা বুঝতে পারছেন কিনা, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। আশা করি নাই।
ছোট্ট আরেকটা কনসেপ্ট এখানে আছে ইনভেস্টমেন্ট সংক্রান্ত, সেটা হচ্ছে ফাইনান্সিয়াল এবং ফিজিক্যাল ইনভেস্টমেন্ট। আমরা ইকোনমিস্টরা যখন ইনভেস্টমেন্ট সংক্রান্ত কথা বলি তখন সাধারণত টুলস, ইকুইপমেন্টস, মেশিনারিজ নিয়ে কথা বলি। এটা আমরা শুরুতেও একবার বলছিলাম যে ক্যাপিটাল বলতে আপনি প্রাইমারি ক্যাপিটাল হচ্ছে টুলস, মেশিনস, ইকুইপমেন্টস যেগুলো সরাসরি উৎপাদন কাজে ব্যবহার হয়। আর ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেই টাকা দিয়ে আপনি এই জিনিসগুলো পারচেস করেন বা ব্যবসার কাজে লাগান সেগুলোকে বলা হয় ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেগুলো আসলে মানে লেস ট্যাঞ্জিবল জিনিস, এগুলোকে আমরা ইনডাইরেক্ট বা সেকেন্ডারি ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করি। প্রাইমারিলি ইকোনমিক্সে ক্যাপিটাল বা হচ্ছে ইনভেস্টমেন্ট বলতে এই ফিজিক্যাল ইনভেস্টমেন্টকে বোঝানো হয়। এরপর আসেন থার্ড ক্যাটাগরি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। দেখেন গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের কতগুলা খাত আছে। যেমন দুইটা সেক্টরে আমরা ভাগ করতে পারি, গভর্নমেন্টের কনজাম্পশন এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার কি এটা আপনারা সহজেই বুঝবেন। যেমন গভর্নমেন্ট যখন ইনফ্রাস্ট্রাকচার যে অবকাঠামো নির্মাণ করে, হেলথ কেয়ার বা এডুকেশনের জন্য খরচ করে, এনার্জি, ট্রান্সপোর্টেশন, যত পাবলিক সার্ভিস আছে এর পেছনে যখন গভর্নমেন্ট খরচ করে, এগুলো দেশের জন্য একটা সার্ভিস ক্রিয়েট করে এবং লম্বা সময় ধরে আপনাকে একটা সার্ভিস দেয়। সো দিজ আর অল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার্স ফ্রম দ্য গভর্নমেন্ট। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট যেই টাকা নিজের জন্য প্রত্যেক বলা যায় যে অর্থ বছরে খরচ করে ফেলে, সেগুলো হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। যেমন একটা নির্দিষ্ট টাকা গভর্নমেন্ট তার কর্মচারীদেরকে বেতন দিয়ে ফেলে, মিলিটারির জন্য বিভিন্ন লজিস্টিক্স, বিভিন্ন ওয়েপন্স, টুলস এগুলো কিনে ফেলে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে গভর্নমেন্টের কনজাম্পশন এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট পরিচালনার খরচ, যেটা স্যালারিস, লজিস্টিক্যাল আরো যত এক্সপেন্ডিচার আছে। এর বাইরে গভর্নমেন্ট যখন উন্নয়ন পরিকল্পনা করবে সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এখানে ছোট্ট করে একটা কথা লেখা আছে, ট্রান্সফার পেমেন্ট। ওই যে আমরা শুরুতে বলছিলাম যে ভাতা আছে বিভিন্ন, যেগুলো সরকার বিভিন্ন সাধারণ মানুষকে দেয়, দরিদ্র দুস্থ ভাতা, এই হ্যান ত্যান, এই ভাতাগুলো আপনার জিডিপির অংশ না। এই কারণে এই যে জিডিপির কম্পোনেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এখান থেকে আমরা ট্রান্সফার পেমেন্টকে আলাদাভাবে হিসাব করব, সরাসরি জিডিপির অংশ হিসেবে আনবো না। স্যার কনজাম্পশন এক্সপেন্ডিচারটা বুঝতে পারিনি স্যার। বুঝি নাই কি কি স্যার গভর্নমেন্ট কনজাম্পশন এক্সপেন্ডিচারটা বুঝতে পারিনি। মানে গভর্নমেন্ট কনজাম্পশন এক্সপেন্ডিচার হইতেছে গভর্নমেন্ট নিজে ফাংশন করার জন্য, গভর্নমেন্ট নিজেকে পরিচালনা করার জন্য যেই টাকা প্রত্যেক বছর খরচ করে ফেলে, এটার আর কোনো ফিউচার আউটকাম নাই। ঠিক আছে, এগুলাকে বলে অনুন্নয়ন ব্যয়। এমন ব্যয় যেখান থেকে এক্সট্রা কোনো বেনিফিট আসবে না, এটা জাস্ট পরিচালনা, সরকার পরিচালনা করার জন্য বা পাবলিককে ধরা যাক যে সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে, ডাইরেক্ট খরচ হয়ে যাবে এমন জিনিসগুলোকে বলে কনজাম্পশন এক্সপেন্ডিচার। যেমন স্যালারিস, সরকারি কর্মচারীদের বেতন, বা আপনার মিলিটারি পরিচালনা করতে হবে। ঠিক আছে, যে আপনি যেমন একটা কলম কিনতেছেন, কলম কিনে আপনি লিখবেন, এটা আপনার কনজাম্পশন এক্সপেন্ডিচার না? আমরা কনজাম্পশনের মধ্যে দেখছি যে কলম কিনা বা হচ্ছে একটা ফ্যান কিনা, ইলেকট্রনিক্স কিনা, এগুলো কনজাম্পশন ছিল। একইভাবে সরকার যখন আপনার আমার জন্য মিলিটারি কিনতেছে, লজিস্টিক্স কিনতেছে, একটা গাড়ি কিনতেছে বা ট্যাঙ্ক কিনতেছে বা একটা ফাইটার প্লেন কিনতেছে, এইটা তখন সরকারের কনজাম্পশন এক্সপেন্ডিচার বা পাবলিক কনজাম্পশন এক্সপেন্ডিচার। বা সরকার যখন নিজের পরিচালনার খাতিরে আপনার কর্মচারীদের বেতন দিতেছে, ওই টাকা তখন ওই বছর শেষ হয়ে যাইতেছে, ওইটা এক ধরনের কনজাম্পশন এক্সপেন্ডিচার। এর বাইরের উন্নয়ন পরিকল্পনাগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এই হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, এরপরে লাস্টলি আসেন নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্টের হিসাবটা খুব সহজ। নেট এক্সপোর্ট মানে হইতেছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। নেট এক্সপোর্ট পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। পজিটিভ যদি হয় তাহলে এটাকে বলে ট্রেড সারপ্লাস। ঠিক আছে, আর নেট এক্সপোর্টের আরেকটা নাম হইতেছে ট্রেড ব্যালেন্স। খেয়াল রাখেন, পরীক্ষার প্রশ্নে অনেক সময় জিজ্ঞেস করে যে ট্রেড ব্যালেন্স বলতে কি বুঝো, ট্রেড ব্যালেন্স কখন পজিটিভ হয় বা ট্রেড ব্যালেন্স কখন নেগেটিভ হয়। তখন আপনারা অনেক সময় যে চ্যাপ্টার 2 এ যে আমরা ট্রেড করছিলাম ওই ট্রেডের সাথে মিলায় ফেলেন। এটা মাথায় রাখবেন, এই ট্রেড ব্যালেন্স বলতে নেট এক্সপোর্ট বোঝানো হয়। এই ভুলটা অনেক সময় হয়, সো এটা মাথায় রাখেন, বারবার করে বলে দিচ্ছি, পরীক্ষায় ভুল হয় যে নেট এক্সপোর্ট মানে ট্রেড ব্যালেন্স, বা ট্রেড ব্যালেন্স বলতে নেট এক্সপোর্ট বোঝানো হয়। ট্রেড ব্যালেন্স পজিটিভ কখন হবে? যদি এক্সপোর্ট বেশি হয়, ইম্পোর্ট কম হয়। এবং এক্সপোর্ট বেশি হইলে সেই সিচুয়েশনটাকে বলা হইতেছে ট্রেড সারপ্লাস। যদি এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, সেটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। তখন এনএক্স বা ট্রেড ব্যালেন্সটা তখন নেগেটিভ হয়ে যাবে। ট্রেড ব্যালেন্স নেগেটিভ কখন হবে বা ট্রেড ডেফিসিট কখন হবে? যদি ইম্পোর্ট বেশি হয়, এক্সপোর্ট কম হয়। এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে, বাংলাদেশ কি ট্রেড ডেফিসিটে থাকে নাকি ট্রেড সারপ্লাসে থাকে? ডেফিসিটে থাকে। আচ্ছা, কেন থাকে বলেন তো?
কারণ স্যার বাংলাদেশের মানে উৎপাদনের জন্য যে সকল র ম্যাটেরিয়াল দরকার সেগুলো হচ্ছে বেশিরভাগ আমদানি নির্ভর। ফ্যান্টাস্টিক, ভেরি গুড অ্যান্সার। কে বলছে এটা? সিফতি ইসলাম, ID31, ভেরি গুড, গুড অ্যান্সার। তো এখন আমরা যদি একটু ডেটা দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটু আপনারা ডেটাটা পড়েন যে বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্টের ভলিউম কত, দেখতে পাইতেছেন কি? এখানে দেখা যাইতেছে যে এক্সপোর্ট 2023-এর হিসাব অনুযায়ী 57 বিলিয়ন, ইম্পোর্ট হইতেছে প্রায় 78 বিলিয়ন। অর্থাৎ এইখানে আমাদের প্রায় 20-20.5 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। ট্রেড ডেফিসিট মানে হচ্ছে বাণিজ্য ঘাটতি। তো এই বাণিজ্য ঘাটতি হওয়ার মূল কারণ হইতেছে বাংলাদেশ হেভিলি রিলাইজ অন ইম্পোর্ট অফ ক্যাপিটাল গুডস এন্ড আদার র ম্যাটেরিয়ালস। আমাদের যে টেক্সটাইল সেক্টরের এক্সপোর্ট, এই এক্সপোর্টটাই অনেক ক্ষেত্রে র ম্যাটেরিয়াল ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের এক্সপোর্ট সেক্টরই অনেক ক্ষেত্রে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। 2014-15 একটা ডেটা অনুযায়ী যেটা বলতেছে যে only 11% of total imports were for consumption purposes। অর্থাৎ আমাদের 89% ইম্পোর্টই চলে গেছিল প্রোডাক্টিভ ইম্পোর্ট, মানে ওই বলা যায় যে বিভিন্ন সেক্টরের উৎপাদনের কাজে লাগবে এরকম ইম্পোর্ট আমরা বেশি করছি। কনজাম্পশন ইম্পোর্ট আসলে আমাদের অত বেশি ছিল না, 11% মাত্র ছিল। এই কারণে আমরা বাণিজ্য ঘাটতিতে চলতেছি। জিডিপির সাথে সম্পর্কিত কয়েকটা ইন্ডিকেটর আপনাদেরকে একটু দেখাই। আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি, আর 10-15 মিনিট লাগবে। একটা ইন্ডিকেটরের নাম হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে আপনি যদি জিডিপির সাথে যোগ করেন আপনার নাগরিক যারা বিদেশে আছে, এই যে এটা ফ্যাক্টর পেমেন্টস ফ্রম অ্যাব্রোড, বাইরের থেকে আপনার নাগরিকরা যে টাকা পাঠাইতেছে, চাকরি করে হোক বা ব্যবসা করে হোক, বিদেশ থেকে যেই টাকা আপনার নাগরিকরা পাঠায় সেটা যোগ হবে, এবং আপনার দেশে বৈশা যে বিদেশি নাগরিকরা টাকা কামায় নিয়ে যাচ্ছে সেটা মাইনাস করা লাগবে। তারপরে আপনি পাবেন জিএনপির ভ্যালু। তাহলে জিএনপি ইকুয়ালস টু কি? জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস ফ্যাক্টর পেমেন্টস ফ্রম অ্যাব্রোড মাইনাস ফ্যাক্টর পেমেন্টস টু অ্যাব্রোড। এই দুইটার মানে দুইটাকে একসাথে আবার লেখছে এইভাবে যে নেট ইনকাম ফ্রম নন রেসিডেন্টস। ঠিক আছে, এই যে এই জিনিসটা নেট ইনকাম ফ্রম নন রেসিডেন্টস হচ্ছে বাইরেরটা যোগ, সরি আপনার নাগরিকদের আয় যোগ হবে, বিদেশি নাগরিকদের আয় বিয়োগ হবে, এইটাকে বলা হয় নেট ইনকাম ফ্রম নন রেসিডেন্টস। যদি সহজ উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের নাগরিকরা মধ্যপ্রাচ্যে, ইউরোপে বিভিন্ন দেশে চাকরি করে রেমিটেন্স পাঠায়। সো রেমিটেন্স এখানে ঢুকতেছে, ঠিক আছে। আর কি বলে প্রাণ আরএফএল এর মতো কোম্পানি আছে কিছু যারা বিদেশে ব্যবসা করে, হ্যাঁ, যে বিদেশে ব্যবসা কইরাও তারা প্রফিটের অংশ দেশে পাঠাইতেছে, তাহলে এটাও যোগ হবে। আবার বাংলাদেশে বিভিন্ন অ্যাপারেল কোম্পানি বা হচ্ছে ধরেন আরো বেশ কিছু কোম্পানি আছে, টেকনিক্যাল কোম্পানি, তারপরে টেক্সটাইল হইতে পারে, কনস্ট্রাকশন কোম্পানি হইতে পারে, তারা এখানে ব্যবসা করে টাকা বিদেশে পাঠাইতেছে, তাদের লোকজনের যে ইনকাম সেটা তাদের দেশে চলে যাইতেছে। তো এই টাকা যোগ বিয়োগের পরে যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে জিএনপির ভ্যালু। এখন আমাদের জিএনপির ভ্যালু দেখেন 454 বিলিয়ন ইউএস ডলার, যেটা জিডিপির ভ্যালুর চাইতে বেশি ছিল। ঠিক আছে, তো জিডিপির চাইতে আমাদের জিএনপির ভ্যালু বেশি কেন বলেন তো? আমাদের হচ্ছে বাইরে থেকে রেমিটেন্স গুলো বেশি আসে কম্পারেটিভলি। ভেরি গুড, যে আমাদের রেমিটেন্সের ভ্যালুটা অনেক বড়, এবং রেমিটেন্সের কারণেই আমরা এই যে ট্রেড ডেফিসিটটা, এই ট্রেড ডেফিসিট কাটায় আমাদের রিজার্ভে ডলার থাকে। এখানে যেমন ধরেন আপনি এক্সপোর্ট করতেছেন, আপনার কাছে এত বিলিয়ন ডলার আসতেছে, কিন্তু ইম্পোর্টের ফলে আপনার কাছ থেকে কিন্তু তার চেয়ে বেশি 20 বিলিয়ন ডলার বেশি চলে যাইতেছে। তারপরও আমাদের রিজার্ভের টাকা কিভাবে থাকে? আমাদের বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে যে ডলার থাকতেছে এর মূল কারণ হচ্ছে এই ডেফিসিট কাটায়া তার চেয়ে বেশি রেমিটেন্স আমাদের দেশে ঢুকতেছে, এই কারণে ফরেন কারেন্সি রিজার্ভ হিসেবে থাকতেছে। আচ্ছা, সো আপনাকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এটা করতে পারে যে রেমিটেন্স যদি বাড়ে তাহলে কি জিডিপি বাড়ে কিনা? কেউ আমাকে অ্যান্সার দিতে পারবেন যে রেমিটেন্স বাড়লে কি জিডিপি বাড়বে? না স্যার, জিডিপি না জিএনপি বাড়বে। এক্স্যাক্টলি, গুড অ্যান্সার। যে রেমিটেন্সের বাড়ার কারণে জিডিপির ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না। কেউ আবার এই ইকুয়েশন লেখাও মানে এটা ঘুরায় ফিরিয়ে বইলা দিয়েন না কিছু,
হ্যাঁ, যে জিডিপির ওই পাশে নিয়ে জিএনপির এই পাশে আনলেন, ব্যাপারটা কিন্তু এরকম ভাবে কাজ করে না। রেমিটেন্স আসলে জিডিপির যে ইকুয়েশন ছিল প্রথম দিকে আমরা বলছিলাম যে সংজ্ঞা, জিডিপির সংজ্ঞার অংশই না, তার মানে রেমিটেন্সের চেঞ্জ হলে জিডিপির চেঞ্জ হবে না। জিএনপির মধ্যে আছে রেমিটেন্স, জিএনপির ভ্যালু হচ্ছে জিডিপির সাথে রেমিটেন্সের যোগ আর এটা মাইনাস, তাই মানে রেমিটেন্স বাড়লে জিএনপির ভ্যালু বাড়বে, জিডিপির কিছু হবে না। আচ্ছা, এরপর আসেন এনডিপি। এনডিপি মানে হচ্ছে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যা থাকে, ওই ডেপ্রিসিয়েশন মানে অবচয়, যেটা একটু আগে বুঝাইছি। এনএনপি হচ্ছে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যা থাকে। আরেকটা হচ্ছে প্রাইভেট ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল মানে হইতেছে খরচযোগ্য। তো আপনার যে পার্সোনাল ইনকাম, এখান থেকে যদি আপনি ট্যাক্স বাদ দেন তাইলে হবে প্রাইভেট ডিসপোজেবল ইনকাম, যেটা খরচযোগ্য আয়। তো ট্যাক্সের ভ্যালু যত বাড়তে থাকবে ডিসপোজেবল ইনকাম তত কমতে থাকবে, বোঝা যাচ্ছে? আর ট্যাক্সের ভ্যালু যদি কমে যায় তাহলে ডিসপোজেবল ইনকামের ভ্যালু বাড়বে। আচ্ছা, সো এই যে ক্যালকুলেশন, নেক্সট যে টপিকটা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ অফলাইনে, কারণ এখানে কিছু হিসাব আছে, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি। এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। এখানে কিছু অঙ্ক টঙ্ক আছে, বেশ কিছু হিসাব কিতাবের ব্যাপার আছে, ইকুয়েশন, এগুলো আমরা তখন বুঝে নিব ইনশাআল্লাহ। তো আরেকটা জিনিস আপনাদেরকে একটু আমি দেখাই দিই, যেটা আপনারা নিজেরা পড়ে নিবেন, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা যে জিডিপি নিয়ে পড়াশোনা করতেছি, জিডিপি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। পৃথিবীর সব দেশেই জিডিপির হিসাব করা হয় এবং জিডিপির হিসেবে স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, এগুলো হিসাব কিতাব করা হয়। তো জিডিপির গুরুত্ব আছে, কিন্তু আপনার দেশের যেই উন্নয়ন বা আপনার দেশের মানুষের ভালো থাকা, এইটা নির্ণয় করতে জিডিপি একটা মিসলিডিং মেজার। ব্যাপারটা খেয়াল করেন যে জিডিপি হইতেছে একটা মিসলিডিং মেজার অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ জিডিপির ভ্যালু দিয়েই আসলে ডেভেলপমেন্টকে মেজার করাটা জাস্টিফাইড না। এই সংক্রান্ত একটা আর্টিকেল এখানে দেওয়া আছে, আপনারা লিঙ্কটা পড়বেন। এরপরে আমাদের কাজী ইকবাল স্যারের বইতে কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে শর্ট কামিংস অফ জিডিপি। জিডিপি মানে অ্যাজ এ ইন্ডিকেটর জিডিপির দুর্বলতা বা ড্রব্যাক বা লিমিটেশন গুলো কোথায়। সো জিডিপির লিমিটেশন গুলা এখানে একটা একটা করে পয়েন্ট ব্যাখ্যা করা আছে। এই সবগুলো পয়েন্টের ব্যাখ্যা কাজী ইকবাল স্যারের বইতে আছে। এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে পড়তে হবে। এই ব্যাখ্যাগুলো আমি করতেছি না, কারণ ব্যাখ্যাগুলো অতি ক্ষুদ্র, ছোট্ট ছোট্ট ব্যাখ্যা, 2 পেজের মধ্যে শেষ। এখানে 5টা এবং এখানে আরো 5টা আছে। তো এই 5টা 10টা পয়েন্ট জিডিপির শর্টকামিং, ঠিক আছে, জিডিপির দুর্বলতা, এগুলো আপনারা পড়ে আসবেন। এরপরে যদি কোশ্চেন থাকে তাহলে আমার কাছে জিজ্ঞেস করবেন, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। সিটি পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসতে পারে, ফাইনাল পরীক্ষাও আসতে পারে, যে এই জিডিপির এই দুর্বলতা বলতে কি বুঝো, ঠিক আছে, জিডিপির এই লিমিটেশন বা ড্রব্যাক বলতে কি বুঝো, বা 2-3টা ড্রব্যাক তুমি ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। সুতরাং কাজী ইকবাল স্যারের চ্যাপ্টার 3-তে যে শর্টকামিং অফ জিডিপির টপিকটা আছে, এই টপিকটা আপনারা পড়ে নেবেন। এটা আমি ক্লাসে ডিসকাস করছি না বা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। ক্লাস শেষ করব, আমার 3 মিনিট কথাবার্তা আছে। জিডিপি যেহেতু একটা ভালো ইনকাম না, বা সরি ভালো মেজার না, জিডিপির মাধ্যমে যেহেতু উন্নয়নকে পরিপূর্ণভাবে বোঝা যায় না, সেহেতু ইকোনমিস্টরা আরো কিছু মেজার্স বা আরো কিছু ইন্ডিকেটর তৈরি করছেন, অল্টারনেটিভ ইন্ডিকেটর। যেমন একটা ইন্ডিকেটরের নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক বলে বাংলায়। আপনার পত্রপত্রিকায় মাঝে মধ্যে দেখবেন যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, এরকম কিছু। তো এই মানব উন্নয়ন সূচকটা 3টা ইন্ডেক্স নিয়ে গঠিত, লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন, আর হচ্ছে ইনকাম। ফাইন। সো এই 3টা ইন্ডেক্সের ক্যালকুলেশনের যে সিস্টেম, এটা আপনাকে শিখতে হবে না, আপনি জাস্ট ইন্ডেক্সটা সম্পর্কে জানেন তাইলেই হবে। সো লাইফ এক্সপেক্টেন্সি, তারপর হচ্ছে আপনার মিনস ইয়ার্স অফ স্কুলিং, জিএনআই পার ক্যাপিটা, মানে এই 3টা কথা ছিল এখানে, আবার একটু দেখাই। লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন এবং ইনকাম। তো লাইফ এক্সপেক্টেন্সি কিভাবে মাপে, যে আপনার জন্মের সময় আপনার গড়ায়ুর প্রত্যাশা কত, যে এভারেজ ইয়ার্স, ধরেন আপনার 75, এটা একটা ভ্যালু। আপনার এভারেজ ইয়ার্স অফ স্কুলিং, আপনি মিনিমাম কত বছর বাংলাদেশের মানুষ পড়ালেখা করে, যেমন ধরা যাক 15 বছর মানুষ পড়ালেখা করে, তাহলে এটা আরেকটা ভ্যালু। তাহলে এডুকেশন ইন্ডেক্সের ভ্যালু ধরেন 15, আর এদিকে ভ্যালুটা হইতেছে ধরেন 75। আর জিএনআই পার ক্যাপিটা, মাথাপিছু আয়, মাথাপিছু আয়ের যেই হিসাবটা, সেটা ধরেন বাংলাদেশে $2500। তো এই 3টা ভ্যালুর একটা এভারেজ, মানে ওয়েটেড এভারেজ, ঠিক আছে, ওয়েটেড এভারেজ ভ্যালু হচ্ছে এইচডিআই। এখন এই ওয়েটেড এভারেজের ভ্যালুটা কেমন আসে? ওয়েটেড এভারেজের ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে আসবে। যদি 0-র কাছাকাছি হয়, মানে বিলো 0.55 হয়, তাহলে ওই দেশটার হিউম্যান ডেভেলপমেন্ট ভেরি লো। 0.55 থেকে 70 হইলে মিডিয়াম লেভেল অফ ডেভেলপমেন্ট, 0.7 থেকে 79 হইলে হাই, 8 এর উপরে হইলে ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্ট। তো এই হিসাবটা করছে কেমনে? এই যে 3টা ইন্ডেক্স,
এই তিনটা ইন্ডেক্সের ভ্যালু, যে গড় আয়ু কত হইতে পারে, অ্যাভারেজ ইয়ার্স অফ স্কুলিং কত হইতে পারে, মাথা পিছু আয় কত হইতে পারে, এগুলার ওয়েটেড অ্যাভারেজ। এখন বাংলাদেশের ভ্যালুটা মোটামুটি 0.6 এর কাছাকাছি, অর্থাৎ মিডিয়াম লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট। ওকে ফাইন, এটা হচ্ছে এইচডিআই। সো এইচডিআই এর মাধ্যমে এই যে আপনার শিক্ষা, গড়ায়ু এবং মাথাপিছু আয়, তিনটা ইন্ডেক্সের মাধ্যমে একসাথে মানব উন্নয়ন বোঝা যায়। আরেকটা ইন্ডিকেটর আছে, সেটার নাম হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এই ইন্ডেক্সটা তৈরি করছে ভুটান। ভুটান তারা এই মানুষের মানে সুখী হওয়ার যেই সিস্টেম, এটাকে ক্যালকুলেট করার জন্য একটা আলাদা হোলিস্টিক অ্যাপ্রোচ তারা তৈরি করছে। এই অ্যাপ্রোচের মধ্যে কয়েকটা জিনিস তারা ইনক্লুড করছে। যেমন তারা যোগ করছে সাইকোলজিক্যাল ওয়েলবিং, দেশের মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা, তারপরে আপনার দেশের মানুষের সময়ের ব্যবহার কেমন, ঠিক আছে, তারপরে কমিউনিটির যে স্থিতিশীলতা সেটা কেমন, কালচারাল ডাইভার্সিটি, ঠিক আছে, ইকোলজিক্যাল রেজিলিয়েন্স বা পরিবেশগত ভারসাম্য, স্ট্যান্ডার্ড অফ লিভিং, হেলথ, এডুকেশন এবং সুশাসন। সো এই কয়েকটা ইন্ডিকেটর দিয়ে তারা হিসাব করছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা একটা দেশ কতটা সুখী। যেমন গুড গভর্নেন্স, দেশের শাসন ব্যবস্থা যত দুর্বল তত মানুষ অসুখী হইতে থাকে। ইকোলজিক্যাল রেজিলিয়েন্স বা পরিবেশ ভারসাম্য যত কমতে থাকে দেশের মানুষ অসুখী হইতে থাকে। সো এইভাবে হিসাব করে তারা বের করছে কোন দেশ কত সুখী বা কত অসুখী। এই হিসাবটা আপনারা অনলাইনে সার্চ করে বের করতে পারেন যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং কত বা কি, এটা আপনারা নিজেরা দেখে নিবেন। লাস্ট যেটা দেখাচ্ছি, জিনি ইন্ডেক্স বা এটাকে জিনি ইন্ডেক্সও বলে। জিনি ইন্ডেক্সের মেইন কাজটা হইতেছে ইনকাম ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি মেজার করা হচ্ছে গিনি ইন্ডেক্সের কাজ। গিনি ইন্ডেক্সের যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটাও 0 থেকে 1 এর কাছাকাছি, বা যদি 100 দিয়ে আপনি গুণ করেন তাহলে 0 থেকে 100 পর্যন্ত হয়। সো 0 যত হবে তত পারফেক্ট ইকুয়ালিটি। গিনি ইন্ডেক্সের ভ্যালু যদি 0 হয় তার মানে দেশের সবার সম্পদ সমান, ইকুয়াল। আর গিনি ইন্ডেক্সের ভ্যালু যদি 1 বা 100 হয়, মানে 100 দিয়ে গুণ করার পরে যদি 100 হয়, তাহলে বোঝা যাবে দেশের সকল সম্পদ 1% বা একজন মানুষের হাতে আছে। যে সকল সম্পদ একজনের মানুষই বা 1%, আসলে 1% মানুষ এনজয় করতেছে, বাকি কারো কাছে তেমন কিছু নাই। সো এই হিসাবটার ওই যে ডেটা আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় পাবেন। তো আমি যেটা কালেক্ট করছিলাম সেই অনুযায়ী দেখা যায় যে চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ওই সমস্ত দেশে ইনকাম বেশি ইকুয়াল, অর্থাৎ ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা মোর ইকুয়াল, বৈষম্যটা কম। আর এইদিকে হচ্ছে সাউথ আফ্রিকা, জাম্বিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে ইনইকুয়ালিটি অনেক বেশি, ঠিক আছে, ইনইকুয়ালিটির পরিমাণ অনেক বেশি। বাংলাদেশের ভ্যালুটা আমি লাস্ট সম্ভবত পেয়েছিলাম 33 পয়েন্ট সামথিং, 34-এর কাছাকাছি, অর্থাৎ অনেকটা পাকিস্তানের ভ্যালু সমান সমান। সো এই হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি চিত্র। সো এই গিনি ইন্ডেক্স, তারপর হচ্ছে আপনার জিএনএইচ, তারপর হচ্ছে এইচডিআই, এগুলো দিয়ে মানব উন্নয়ন মেজার করা যায়। এগুলোকে আমি দেখাইলাম জিডিপির অল্টারনেটিভ হিসেবে। তো জিডিপি শুধুমাত্র একমাত্র ইন্ডিকেটর না একটা দেশের অবস্থা বোঝার জন্য, আরো এরকম অনেকগুলো ইন্ডিকেটর আছে, এগুলোর সাহায্যে কম মানে একসাথে যদি আপনি মিলান তাইলে হয়তো একটা দেশের সামগ্রিক পরিস্থিতি বোঝা যাবে। তো এই পর্যন্ত আজকের আলোচনা শেষ। আপনারা হইতেছে এগুলা যা আছে, যতটুকু বাকি আছে এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ অফলাইনে করে ফেলবো। এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? এনি কোয়েশ্চেন? স্যার আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন থাকলে আপনারা অফলাইন ক্লাসেও করতে পারেন। ঠিক আছে, আপনাদের সিটি ডেট তো ফিক্স হয়ে গেছে, আমি আজকে অ্যানাউন্সমেন্টটা পোস্ট করে দিব। ঠিক আছে, ক্লাসরুমে দেখা হবে নেক্সট উইকে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ, অনেক কষ্ট করে ছুটির দিনে আজকে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার